আমাকে একটু হোস্ট করে দিন প্লিজ, হোস্ট করে দিন। ব্যাকগ্রাউন্ড থেকে যিনি আছেন একটু হোস্ট করে দিন আমাকে। কো-হোস্ট করবো কোনটাকে? তুইন ভাই, যে তারেক হাসান তুইন পাঞ্জাবি পরা এটা না? হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। ওকে। হুম, হয়ে গিয়েছে, থ্যাংক ইউ। সবাই কি জয়েন করেছেন? মাত্র কয়জন? 7 জনের মতো জয়েন করেছেন, বাকিরা কই? স্টুডেন্টরা কি আছেন কেউ নাকি সব নাম জয়েন করছে ভূত? জি স্যার, আসি স্যার। কি আসি অবস্থা ভাই। আপনাদের? হ্যাঁ, কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনাদের? ভালো। আপনার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। স্টুডেন্ট কি আপনার 7 জনই? এত কম যে প্রথম দিকে তো আরো বেশি ছিল। আরে ঘুমিয়ে দিয়েছি মনে হয়। তারা ঘুমে থাকে, ঘুমে কোনো হুঁশ থাকে না, না? কমতেছে, মার্কেটিং তো নরমাল সাবজেক্ট। আর মানে হচ্ছে মেইন কথা হচ্ছে সত্যিকার অর্থে, যদিও এটা বলা ঠিক হবে না, বাট হচ্ছে তবুও বলতেছি, সেটা হচ্ছে মূলত যে আজকের যে লেকচার 6, তো ব্যাকবোন হচ্ছে টোটালি বাংলাদেশিতে কাজ করলো। এটা কিন্তু হচ্ছে যতটুকু জানি জাপানিজরা হচ্ছে মেইনলি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে আছে। তারা হচ্ছে মানে রুলস রেগুলেশন সবকিছু মূলত তারাই দেখাশোনা করে। তো তাদের নিয়ম কানুন হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট, ঠিক আছে? তো যদি বাংলাদেশের ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং গুলির কথা যদি বলি, সবগুলি কোচিং সেন্টারে মার্কেটিং এর ক্লাস হয় 6টা। মার্কেটিং এর ক্লাস হয় 6টা। প্রথম 5টা লেকচার হচ্ছে মার্কেটিং যেখান থেকে কোশ্চেন আসে, অর্থাৎ বিপণন যে পার্ট, সেই পার্ট থেকে যে কোশ্চেন হচ্ছে প্রথম 5টা লেকচার ওই টপিক গুলি নিয়ে কোশ্চেন পড়ানো, ঠিক আছে? আর 6 নাম্বার, এই যে যেমন ধরেন এখানে হচ্ছে ইউসিসির হচ্ছে একটা শীট, ধরেন এটা 6, এই 6 এর মধ্যে দেখেন টপিকের মধ্যে লেখা আছে, উল্টা দেখতেছেন, টপিকের মধ্যে দেখেন লেখা আছে উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র, অর্থাৎ একটা লেকচার শিটের মধ্যে উৎপাদন ব্যবস্থাপনা যা কিছু আছে সব। তার কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে শুধুমাত্র আপনাদের কোশ্চেন আসবে হচ্ছে বিপণন থেকে, বাট হচ্ছে উৎপাদন পার্ট থেকে কিছু বেসিক একদম কোর কিছু কনসেপ্ট জেনে রাখতে হয়, যে যদি কোশ্চেন দেয় সেটা ফেস করার জন্য, ঠিক আছে? বাট আপনারা মেইন ফোকাস দিবেন হচ্ছে বিপণন পার্টটাতে, যেটা হচ্ছে এতদিন পড়ায় আসা হয়েছে। তো ওদের রুলস অনুযায়ী ওদের এখানে একটা টপিক ইনক্লুডেড ছিল না, সেটা হচ্ছে প্রাইজিং স্ট্র্যাটেজিটা, যেটা হচ্ছে আপনাদের পড়ানো হয়নি, ওদের শিটে দেওয়া নেই। তো আমি বলছি ওই জিনিসটা হচ্ছে আমি আলাদা হচ্ছে ইনক্লুড করে এটা আমি আপনাদের পড়াই দিই, ঠিক আছে? তো ওইটা যে কোনো একটা লেকচারের মধ্যে আমি ওইটা ঢুকে হচ্ছে পড়াই দিই। তো এখন থেকে আপকামিং যে লেকচার হবে না, এই লেকচারগুলি মেইনলি আপনার এইচএসসি লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইচএসসি লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, বাট অ্যাডমিশনের জন্য একদমই লেস ইম্পর্টেন্ট। এখান থেকে যা কোর কিছু জিনিস আপনাকে জানতে হবে, বাট এছাড়া এখানে বৈশিষ্ট্য টৈশিষ্ট্য নানান কিছু হাবিজাবি অনেক কিছু দিয়ে রাখছে। তো ওগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, তবু হচ্ছে আপনার চোখে দেখা রিটেনের জন্য একটু টুকটাক দেখে নিতে পারেন, ঠিক আছে? তো আমি শুধুমাত্র যেই পয়েন্ট থেকে কোশ্চেন আসতে পারে সেই পয়েন্টগুলি, কোর পয়েন্টগুলি আপনাদের টাচ করবো, এবং বেসিক নলেজগুলি একটু কনসেপ্টগুলি জাস্ট ওভারঅল একটু কনসেপ্টটা আপনাকে দিয়ে রাখবো, যাতে হচ্ছে যদি রিটেনের জন্য যাতে একটু আইডিয়া আপনাদের থাকে, ঠিক আছে? যদিও আসার সম্ভাবনা নাই, বাট আমাদের ফর সেফটি জাস্ট আমি আইডিয়াটা আপনাদের গ্রো করে রাখবো। এতে কি প্রবলেম আছে কারণ, নাকি অন্য কিছু বলার আছে এই ক্ষেত্রে, নাকি একদম লাইন টু লাইন পড়বেন, যে যেভাবে হচ্ছে আগে পড়ানো হচ্ছে একদম প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে লাইন পড়ে পড়ে পড়বেন, কোনটা? হ্যালো, আবার কি নেটের ইস্যু প্রবলেম দেখা দিল? আমার কি নেটে প্রবলেম আছে না আপনার কথা শুনতেছেন? শুনতেছি স্যার। তোদের কি মুখের মধ্যে কষ্টিপ লাগানো কি রে ভাই? যেমন মনে হয় আমি আপনার বলেন কোচিং এর ক্লাসটা কেন? এইখানে জুমে ক্লাসটার একমাত্র কারণ হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। আপনি কথা বলবেন, আমি কথা বলবো, আপনি যদি আমাকে নর্মাল না করেন, আপনি আসেন কে নাই, আপনার কোনো প্রেজেন্সই নেই, দ্যাট মিনস আমি স্ক্রিনের তাকায় কথা বলতেছি, স্ক্রিনের দিকে তাকায়, তো আপনার কথাবার্তা বলবেন, ইটি করবেন, ফ্রি হবেন, তাহলে হচ্ছে আমি আপনাদের কিছু সাজেশন দিতে পারবো, বা আপনারাও কিছু নিতে পারবেন, বা আমারও পড়ার আগ্রহ জাগবে।
আর আপনারা যদি এরকম এসে চুপচাপ বসেই থাকেন, আমার সাথে যদি কোনো কথাই বলতে না চান, তাহলে তো কোচিং এ ভর্তি হওয়ার কোনো দরকারই ছিল না। এই যে উৎপাদন ব্যবস্থাপনা লিখে ইউটিউবে সার্চ দিবেন, হাজার হাজার ভিডিও আছে, ইভেন ব্যাকবোনের থেকেই তো আপনাদের এগুলি সব ভিডিও দেয়, তো ওই ভিডিও দেখলেই তো আপনার হয়ে যেত। কোচিং এ তাহলে এরকম অ্যাডমিশন নেওয়ার কি দরকার ছিল? আপনার কথা বলেন নাকি হচ্ছে মানে এরকম কি ব্যাপার স্যাপার আছে যে খুব ভয় পাচ্ছেন আমারে, বা হচ্ছে কথা বলতেছেন এর জন্য যে কি মনে করবো না কি আসলে এরকম কি কোনো ইতি আছে নাকি? জি না স্যার। তাহলে আপনাদের মানে আপনারা আছেন কিনা এটা জিজ্ঞাসা করলে কোনো হুঁশ খবর থাকে না। খালি প্রথমে ভালো আছেন কি মন্দ আছেন এই সময় আপনাদের একটু করা থাকে, হ্যাঁ স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন, শেষ। এরপরে নাই, এই যে হাওয়াতে হইছে ও গেদুগো ও মনুগো দায়িত্বও আপনাদের খুঁজে পাওয়া যায় না। আর এই যে একটু আগে ক্লাস নিলাম, এই যে ব্রাডটা ব্রাঞ্চে বসে একটু আগে ক্লাস নিলাম, পোলাপাইনদের সাথে আমি কথা বলার সুযোগ পাই না। পোলাপাইন এরকম ভাবে হচ্ছে মিউচুয়ালি কথা বলে, আর আপনাদের দায়িত্ব হচ্ছে পাওয়া যায় না। আল্লাহ রে, তাহলে ভালো বুঝে লক্ষণ স্যার। খুব ভালো লক্ষণ, খুব ভালো লক্ষণ। হ্যাঁ, বিপদে পড়ে এখন বুঝতেছেন না, সিরিয়াসলি বলতেছি এখন বুঝতেছেন না। অ্যাডমিশন দেওয়া স্টার্ট হন, পরীক্ষাটা স্টার্ট হোক, খুব ভালোভাবে তখন বুঝবেন যে মেন্টরশিপটা আপনার কতটা দরকার ছিল অ্যাডমিশনের জন্য। কোচিং কিন্তু আপনাকে চান্স পাওয়া না, সত্যিকার অর্থে কোচিং কিন্তু আপনার চান্স পায় না। আলটিমেটলি আপনার পড়াশোনা করে চান্স পাওয়া যায়, বাট কোচিং যেটা আপনাকে ইনশিওর করতে পারে সেটা হচ্ছে মেন্টরশিপ। এই টিচাররা এই যে মেন্টরশিপটা দিবে সেটাই হচ্ছে আপনার অ্যাডমিশনের জন্য মেইন জিনিস, মেইন দরকার। আর সেই জিনিসটাই হচ্ছে আপনারা নিচ্ছেন না। যাই হোক, ক্ষুধা তোর লাগলে তুই নিবি, না লাগলে নাই, আমার ঠেয়া পড়ছে তোর মুখে তুলে খাওয়ানো। ওকে, তো আজকে হচ্ছে লেকচারে চলে যাই। হোল্ড অন, লেট মি শেয়ার মাই পিপিটি ফার্স্ট। পিপিটি। ওকে, যে হচ্ছে কোচিং গুলিতে হচ্ছে মানে উৎপাদন ব্যবস্থাপনা যাই বলি না কেন, পুরোটা নিয়ে একটা লেকচার শিট। বাট এইখানে আপনাদের উৎপাদন ব্যবস্থাপনা যে সাবজেক্টটা ছিল ফার্স্ট পার্ট মেবি, ওইটাকে এইখানে মানে 5টা লেকচারের মধ্যে ভাগ করছে। তো আমরা প্রথম 2টা লেকচারে জাস্ট হচ্ছে মানে এই লেকচারে শুধুমাত্র প্রথম 2টা টপিকে নিয়ে জানবো ইন ডেপথ এর ক্ষেত্রে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমরা যে কনসেপ্টটা নিয়ে জানবো যে উৎপাদন, প্রোডাকশন নিয়ে জানবো, প্রোডাক্টিভিটি নিয়ে জানবো। তারপরে এবং সবার লাস্টে এই প্রোডাকশন করার জন্য কি কি আপনার দরকার সেই উপাদানগুলি নিয়ে আমরা কথা বলবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার উৎপাদন। উৎপাদন জিনিসটা কি? উৎপাদনটা হচ্ছে, উৎপাদনের আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে উৎপাদনের খাত। যে উৎপাদনের খাতটা কি কি হতে পারে, যেমন কৃষি খাত আছে, শিল্প খাত আছে, সেবা খাত আছে, রাইট? তো উৎপাদনটা হচ্ছে মূলত আপনার প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলি আছে না, সেই সম্পদগুলিকে আপনি কনভার্ট করবেন। আপনার ম্যানেজমেন্টে পড়ছেন আই গেস, ম্যানেজমেন্ট কি নিচ্ছে আই ডোন্ট নো, জিশান তো মেবি আপনাদের নিচ্ছে না। তো ম্যানেজমেন্টের মধ্যে আপনাদের ওই যে শিল্প ছিল না, শিল্পের মধ্যে কিন্তু 2টা স্তর ছিল, একটা ছিল প্রাথমিক স্তরের শিল্প আর একটা ছিল মাধ্যমিক স্তরের শিল্প, মনে আছে? পড়ছেন না এটা? জি ভাই পড়ছিলাম। ওকে, প্রাথমিক স্তরের শিল্প কি আর মাধ্যমিক স্তরের শিল্প কি বলেন তো? বলতে পারবেন? বলেন বলেন, পড়লে তো কেউ না কেউ বলার কথা, একটু বলেন। এই যে নাই, আরে ভুল বল, রাইট বল, বল ক, ভুল হোক সমস্যা নেই, এরকম কথা ক যা তা হাসতে হাসতে মরে যায়, তবু কথা ক বাপ তোরা, কথা ক। ভাই প্রাকৃতিক সম্পদ থেকে আহরণ করে প্রাথমিক শিল্প নির্ণয় করা হয়, উৎপাদন করা হয়। ওকে, তারপর আর মাধ্যমিকটা? মাধ্যমিকটা এটা শিওরলি বলতে পারতেছি না। টপিক পড়ছেন না, তা কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কেমনে কি? ওকে, যেটা প্রাথমিক যোগ্যতা যেটা উপযোগ সৃষ্টি করে। প্রাথমিক যেটা বলছেন সেটা ঠিক আছে, সেটা হচ্ছে আমরা প্রকৃতির থেকে রূপে পাচ্ছি সেই রূপেই কনজিউম করা হচ্ছে আমার প্রাথমিক শিল্প। আর হচ্ছে প্রকৃতির থেকে যেভাবে পাচ্ছি সেটাকে রূপগত চেঞ্জ করে যদি আমি পরবর্তীতে ইউজ করি তাহলে সেটা হচ্ছে মাধ্যমিক স্তরের শিল্প। যেমন প্রকৃতি থেকে ধানটা যে আহরণ করতেছি, ধান আহরণ করাটা হচ্ছে আমার সর্ট অফ প্রাথমিক শিল্প।
কিন্তু সেই ধানটাকে আমি মারাই টারাই করে নানান কিছু করে যখন চালে কনভার্ট করতেছি, তার মানে কি রূপের চেঞ্জ করতেছি, তখন সেটা হয়ে যাচ্ছে আমার মাধ্যমিক শিল্প। বুঝতে পারছেন? তো উৎপাদনের মাধ্যমে মূলত কি ওই মাধ্যমিক স্তরটাকে বোঝানো হচ্ছে যে প্রকৃতি প্রদত্ত যে জিনিসগুলি থাকে সেই জিনিসগুলিতে রূপগত চেঞ্জটা আনাই বা মানুষের ব্যবহার উপযোগী জিনিসটা করা হচ্ছে আপনার উৎপাদন। এখন এই উৎপাদনটা কেন করা হয়, আপনি কেন উৎপাদন করবেন? জাস্ট বিকজ আপনার কিছু অভাব আছে, আপনার কিছু নিডস আছে, চাহিদা আছে। তো ওই অভাবগুলি পূরণের জন্য হচ্ছে মূলত কি এই উৎপাদনটা করা হয়। তো এইটার সাথে যে জিনিসটা যে এই যে উৎপাদন অভাব পূরণের যে ক্ষমতাটা, এই ক্ষমতাটাকেই বলা হয় উপযোগ। অভাব পূরণের ক্ষমতাটাকে বলা হয় উপযোগ। তো এই যে উপযোগ আছে, উপযোগ কত প্রকার হয় এই জিনিস না হলেও জিন্দিগিতে মিনিমাম 50-60 বার অন্তত পড়ে আসছে বা শিখে আসছে। যেমন হচ্ছে কি বলবো, স্থানগত উপযোগ সৃষ্টি করে কোনটা বলেন তো? স্থানগত পরিবহন, পরিবহন। সময়গত গুদামজাতকরণ। জাতকরণ। রূপগত উৎপাদন। শিল্প উৎপাদন। শিল্প হ্যাঁ, শিল্প বা উৎপাদন যাই হোক। তারপর ধরেন জ্ঞানগত বিজ্ঞাপন বিজ্ঞাপন। বিজ্ঞাপন। ঝুঁকিগত বিমা ঝুঁকিগত ঝুঁকিগত বীমা। বিমা। হ্যাঁ, বীমা। তারপর সত্যগত ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয়। 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 ওকে, গুড। তার মানে ওই উপযোগগুলি এগুলি সবগুলি আপনাদের মুখস্থ আছে, ধারণা আছে। এখন মনে করেন যে আমি হচ্ছে কি বলবো, রাজশাহী থেকে আম কিনছি, রাজশাহী থেকে আম কিনে সেটা ঢাকায় এনে বিক্রি করতেছি, তাহলে সেই ক্ষেত্রে কোন ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে? বিক্রয়গত সত্যগত পরিবহন। পরিবহনগত। স্থানগত। স্থানগত। একজন বলতেছিল ওই যে উৎপাদনগত নাকি যেন বলতেছিল, আমি রাজশাহী আম ঢাকায় এনে বিক্রি করতেছি, স্থানগত উপযোগ ক্রিয়েট করতেছি। ঠিক আছে। তারপর ধরেন আমি দুধ থেকে দধি বা দই তৈরি করতেছি, সেটা কোন ধরনের উপযোগ? রূপগত উপযোগ। রূপগত উপযোগ। রূপগত উপযোগ। উপযোগ। গুড, হ্যাঁ। ভেরি গুড। ওকে, তাহলে হচ্ছে উপযোগের আইডিয়াগুলি আপনাদের মোটামুটি খুব ভালোভাবেই কনসেপ্টগুলি ক্লিয়ার আছে। তো গুড। তো এখন উপযোগের পরে আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে এই যে খাতগুলি, যে আমরা যেটা বললাম যে আমাদের হতে পারে কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। তো কৃষি শিল্প এটা তো জেনে আসছি। তো সেবা খাত কি, যেটা আমরা অলরেডি মার্কেটিং এ পড়ে আসছি যে সেবা কাকে বলে, সেই জিনিসটা আমরা অলরেডি পড়ে আসছি না? সেবার বেসিক 4টা বৈশিষ্ট্য আছে। একজন সেবার বেসিক 4টা বৈশিষ্ট্য বলেন তো? সেবার 4টা বেসিক বৈশিষ্ট্য ছিল, কেউ একজন বলেন? ভুল হোক তবুও বলেন, যা জানেন তার মধ্যে থেকেই বলেন। সেবার হ্যাঁ, সেবা। সেবা অস্পর্শনীয়, অদৃশ্য, অদৃশ্য, এবং অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন বলতে কি বুঝাচ্ছেন? অবিচ্ছিন্ন হচ্ছে গিয়ে যে সেবা দানকারী তার থেকে সেবাটা আলাদা করা যায় না। ওকে, তারপর? আর আরেকটা হচ্ছে গিয়ে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে সেভ করে রাখা যাবে না। জি। আচ্ছা, প্রথম দুইটা যে বৈশিষ্ট্য বলছে না, অদৃশ্য বা অস্পর্শনীয়, দুইটা বৈশিষ্ট্য প্রায় সেম। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বৈসাদৃশ্য। ঠিক আছে। দ্যাট মিনস কখনোই একটা সেবা আরেকটা সেবার সাথে মিলবে না। যেমন ধরেন এই যে এই মার্কাটা আছে, আই ডোন্ট নো কোন কোম্পানি প্রডিউস করছে, মোনামি, থাইল্যান্ডে মোনামি কোম্পানি হচ্ছে এই পেনটা প্রডিউস করছে। তো মোনামি কিন্তু এই একটা পেনই কিন্তু প্রডিউস করে না, সে কিন্তু এরকম লাখ লাখ কোটি কোটি পেন ইউজ করছে। তো লাখ লাখ প্রোডাক্টই কিন্তু সেম হয়েছে, জাস্ট বিকজ ইটস এ প্রোডাক্ট। বাট সার্ভিসের ক্ষেত্রে যেমন ধরেন আমি এই যে আপনাকে পড়াচ্ছি আজকে, এই যে টপিকটা বোঝানোর জন্য যেভাবে আপনাকে বুঝাচ্ছি পড়াচ্ছি, আমি যদি কালকে ঠিক সেম টপিকটা আপনাকে বুঝাইতে চাই না, তাহলে কিন্তু আমি সেম ভাবেই আজকে যেভাবে ক্লাস নিচ্ছি কালকে কিন্তু আমি সেম ভাবে একদম হুবহু আমি ক্লাসটা নিতে পারবো না। ইটস নট পসিবল। তো ওইটাই হচ্ছে সেবার আরেকটা বৈশিষ্ট্য, যে সেবাটা কখনো একটা আরেকটার সাথে মিলবে না। ওকে। তো এই যে সেবা খাতের মাধ্যমে মূলত এই সেবাগুলি প্রয়োগ। সেবা খাত কি হতে, বিদ্যুৎ, গ্যাস বা অন্যান্য অনেক ধরনের সেবাই আপনার হইতে পারে, সেগুলো হচ্ছে আপনার সেবা খাত। তো এরপর হচ্ছে আমরা জানবো যে উৎপাদনটা কেন প্রডিউস, মানে উৎপাদন কেন করা উচিত, প্রোডাকশন বা প্রডিউস কেন করা উচিত, উৎপাদনের গুরুত্বটা কি বা ইম্পর্টেন্সটা কি। তো আপনি যে প্রোডাকশনটা করবেন বা প্রডিউস করবেন, এই গুরুত্বটাকে মানে 3 জনের অ্যাঙ্গেল থেকে
দেখা হয়েছে। একটা হচ্ছে উৎপাদন বা হচ্ছে ধরতে পারি উৎপাদকের দৃষ্টিকোণ থেকে, যে উৎপাদক মানে যে প্রোডাকশনটা করছে সে কেন করবে, তার কি এরকম ঠেকা পড়ছে যে হচ্ছে সে যা ধান খেতে কামলা খাটবে বা হচ্ছে মেশিনারিজ চালাবে। ভোক্তার থেকে কথা হচ্ছে যে ভোক্তার কেন প্রয়োজন যে কেউ কোনো না কোনো প্রোডাক্ট প্রডিউস করুক, তার কি কি উপকার হবে, আর সেটা আলটিমেটলি অর্থনীতিতে কি উপকার ফেলবে। কারণ অর্থনীতি যদি না থাকে তাহলে সেই দেশটা কিন্তু নাই। এবং হচ্ছে এই অর্থনীতির যে ব্যাপারটা আমরা হচ্ছে অনেক সিম্পলি দেখি, বাট মূলত এই যে পলিটিক্স বলি না, এই পলিটিক্সটা হয় কিন্তু হচ্ছে এই অর্থনীতি। বিলিভ অর নট, এই পলিটিক্সটা হয় অর্থনীতি। আপনাকে অর্থনীতি নিয়ে এই যে যেমন ধরেন আমরা বলতেছি যে আমাদের হচ্ছে জিডিপি গ্রোথ অনেক বেড়ে গেছে, কিন্তু আসলে কি আমাদের জিডিপি গ্রোথ বাড়ছে? জিডিপি দেখাচ্ছি আমি 8.5%, কোনো সমস্যা নেই। আমি জিডিপি দেখাই 10%, এদিক দিয়ে আমার ইনফ্লেশন রেটও হচ্ছে আমার বেড়ে গেছে। তো আলটিমেটলি ইনফ্লেশন আর জিডিপি তে তো কাটাকাটি, কিন্তু আপনাকে দেখাচ্ছে কি শুধু জিডিপি বাড়তেছে, ইনফ্লেশন যে হচ্ছে সেদিকে আপনাকে দেখাচ্ছে না পলিটিক্স। তারপর হচ্ছে এই যে অর্থনীতির ক্ষেত্রে, কারণ আপনার কাছে টাকা যদি না থাকে তাহলে আপনি কি করবেন? খাস বাংলায় ভিক্ষা করবেন। আপনার কাছে টাকা না থাকলে আপনি ভিক্ষা করবেন, যে আপনি যা বলবেন আমি তাই করবো, আমার টাকা পয়সা দেন, আমার মানুষজন খায় পারতেছে না। এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলি আছে, এই যে আফ্রিকার মধ্যে, এই যে আফ্রিকার মধ্যে সোনা বলি বা হচ্ছে হীরা বলি, এত কিছু কিছু আছে। তারপর এই যে মধ্যপ্রাচ্যের মধ্যে নানান জায়গায় হচ্ছে তেল পাওয়া যাচ্ছে, যেখানে তেল পাওয়া যাচ্ছে আমেরিকা যায় সেখানে হচ্ছে যে খুঁটি কাটতেছে। কেন কাটতেছে? কারণ হচ্ছে তাদের আমেরিকার অর্থনৈতিক পাওয়ারটা ডেভেলপ। কিন্তু আমেরিকা বুদ্ধি করে পলিটিক্স করে ওই দেশগুলির অর্থনীতিতে এরকম অবস্থা করছে যে তাদের অর্থনীতি পুরো ধ্বংসের মানে ধ্বংস হয়ে গেছে। তো কোন দেশের যদি অর্থনীতি যত বেশি স্ট্রং হবে, সেই দেশের বার্গেনিং পাওয়ার বা হচ্ছে আপনার ওয়ার্ল্ড পলিটিক্স বা লিডারশিপের ক্ষেত্রে আপনি তত আগাইতে পারবেন। কারণ আপনার কাছে মানেন ও না মানেন, আপনার কাছে ওয়ে হচ্ছে দুইটা। আপনি আইদার স্লেভ হয়ে থাকবেন, আদারওয়াইজ আপনি কিং হয়ে থাকবেন। আর আপনি আইদার কিং, আইদার হচ্ছে কি স্লেভ। কজ হচ্ছে আপনি রাজা অথবা হচ্ছে প্রজা, আপনার দুইটা একটা হইতে হবে। তো বাংলাদেশ এখন কি করতেছে, যেমন ওয়ার্ল্ড লিডার মধ্যে কে আছে? রাশিয়া আছে, ফ্রান্স আছে, রাশিয়া আছে, তারপরে হচ্ছে চায়না আছে, আমেরিকা আছে। সবগুলি দেশ দেখেন, প্রত্যেকটা দেশই হচ্ছে জিডিপি তে বা হচ্ছে টোটাল অর্থনীতির দিক থেকে তারা স্বয়ংসম্পূর্ণ। এর জন্য হচ্ছে তাদের বার্গেনিং পাওয়ার হচ্ছে। এবং আগে পৃথিবীতে যে যুদ্ধগুলি হতো, সেই যুদ্ধগুলি হতো হচ্ছে মানে মারামারি টাইপ। কিন্তু বর্তমান সময়ে কোন যুদ্ধতে অস্ত্র ব্যবহার করা হয় না। বর্তমান কোন যুদ্ধ, যে স্নায়ু যুদ্ধ বলি, যাই যুদ্ধ বলি, আমেরিকা চায়না সারাক্ষণ লেগে আছে, ভারত চায়না সারাক্ষণ লেগে আছে, তাদের মধ্যে কিন্তু যুদ্ধ হচ্ছে। কিন্তু যুদ্ধটা কোথায় হচ্ছে? যুদ্ধটা হচ্ছে অর্থনীতিতে। কারণ যেই দেশের অর্থনীতি যত ভালো হবে, সেই দেশের মানে কি বলবো বার্গেনিং পাওয়ার তত ভালো হবে। কারণ হচ্ছে আপনি দেশ ধরেন, আপনি ভারত চায়না মারামারি, এখন ভারতের টাকা নেই, ভারতের মানুষ না খেয়ে পড়তেছে, তখন ভারত বাধ্য হবে চায়নার কাছে হাত পাততে বা আমেরিকার কাছে হাত পাততে যে আমাকে টাকা দাও। তো তুমি আরেকজনের টাকা নিয়ে চলতেছো, সে যা বলবে তোমার মানতে তাই করা লাগবে, বাস্তব সত্যতা। ঠিক আছে? তো এর জন্য অর্থনীতিটা পলিটিক্স এর ক্ষেত্রে কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। তো অর্থনীতিকে বাড়ানোর জন্য এই প্রোডাকশনটা আপনাকে মাস্ট বি ফোকাস করতে হবে, কারণ এই প্রোডাকশনটা আলটিমেটলি আপনার ইফেক্ট রাখবে কই? আপনার দেশের ইকোনমিতে। ঠিক আছে? তো এখন হচ্ছে ইনডেপথ আপনাকে যদি বলি, এমসিকিউ থেকে আপনার যদি কোশ্চেন আসে তাহলে ওই যে আসতে পারে যে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব কি, বা ভোক্তার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব কি, এই টাইপের হচ্ছে সর্ট অফ হচ্ছে আপনার এমসিকিউ তে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? আর রিটেনের ক্ষেত্রে দিলে ওই যে রিটেনের উৎপাদনের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এরকম। যদিও দেয় না, বাট আমি বললাম যদি কোশ্চেন দেয় কোশ্চেন প্যাটার্নটা কেমন হইতে পারে। ঠিক আছে? তো উৎপাদকের ক্ষেত্রে যদি দেখি, উৎপাদকের ক্ষেত্রে থেকে কি কি আবার উদ্দেশ্যে আমি উৎপাদন করব: উদ্দেশ্য অর্জন, উপযোগ সৃষ্টি, আয়ের উদ্দেশ্য, প্রতিযোগিতায় টিকে থাকা, ব্যবসায় সম্প্রসারণ, প্রয়োজনীয় পণ্য বা সেবা যোগান, গবেষণা ও উন্নয়ন। আচ্ছা, এইখান থেকে আমার যতটুকু মনে হচ্ছে আপনার প্রবলেম হইতে পারে 4 এবং 5 নিয়ে, 4 এবং 5 নাম্বার পয়েন্ট। এছাড়া কি কোনো পয়েন্ট বুঝে নেই, এরকম কোনো পয়েন্ট আছে যে উৎপাদক কেন প্রোডাকশন করবে বুঝেন নাই? জি না। জাস্ট 4 এবং 5 নাম্বার পয়েন্ট ছাড়া আই গেস আর কোনো প্রবলেম নেই। তো আমি 4 5 আই গেস হয়তো বুঝছেন, বাট আমার মনে হচ্ছে আপনাদের প্রবলেম হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতেছি যে প্রতিযোগিতায় টিকে থাকা। প্রতিযোগিতায় টিকে থাকা মানে হচ্ছে
এই যে দেখেন একটা সময় নোকিয়া কোম্পানি কত মোবাইল মার্কেটে কত একটা লিডিং পজিশনে ছিল না, বাট তারা এখন মোবাইল মার্কেটের ধারের কাছেও নেই। ওয়াই? তারপর হচ্ছে একটা সময় ভার্জিন কোম্পানি হচ্ছে তারা হচ্ছে মোবাইল ফোনের সাথে বা ড্রিঙ্কস এর সাথে রিলেটেড ছিল, কিন্তু ভার্জিন গ্রুপ এখন হচ্ছে মোবাইল ফোনের ধারে কাছে নেই, বরং এখন হচ্ছে তারা হাইপার লুপ নিয়ে কাজ করতেছে। কেন? তার কারণ হচ্ছে এই যে নোকিয়া কোম্পানির কথা যদি চিন্তা করি, নোকিয়া কোম্পানির প্রতিযোগিতায় টিকে থাকার না কারণের অন্যতম কারণ হচ্ছে তারা গবেষণা বা উন্নয়ন করে নতুন নতুন প্রোডাক্ট তারা মার্কেটে অফার করতে পারে না। ঠিক আছে, আপনাকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ডেফিনেটলি আপনার কাস্টমার যেভাবে ইভলভ হচ্ছে বা কাস্টমারের চাহিদা যেভাবে চেঞ্জ হচ্ছে, আপনাকে সেই অনুযায়ী প্রোডাকশনটা মানে প্রোডাক্ট তৈরি করতে হবে। আপনি যদি সেই লেভেলের প্রোডাক্ট তৈরি করতে না পারেন, কাস্টমারকে ঠিকমতো যদি তার মন মতো প্রোডাক্ট ডেলিভার করতে না পারেন, তাহলে আলটিমেটলি আপনার অন্য কোনো প্রতিযোগী সেটা করে ফেলবে। আর সে যখন ওই প্রোডাকশনটা করবে, সাথে সাথে হচ্ছে কি আপনি মার্কেট থেকে ছিটকে পড়ে যান। তো এর জন্য হচ্ছে কি আপনার প্রোডাকশনটা দরকার, নতুন নতুন প্রোডাক্ট প্রোডাকশন দরকার, এবং ব্যবসা সম্প্রসারণ যেটা দরকার। আপনি ধরেন উৎপাদন ক্ষমতা আছে আপনার 500 একক, কিন্তু প্রোডাক্টের ডিমান্ড আছে আপনার 1000 একক। তো আপনি যদি প্রোডাকশন বাড়ান, তাহলে কি আপনার বিজনেসের সম্প্রসারণ হচ্ছে। তার উপর যদি আপনি নতুন নতুন প্রোডাক্ট প্রডিউস করেন, তাতে হচ্ছে কি আপনার ব্যবসার সম্প্রসারণ হচ্ছে। ঠিক আছে, তো এই কারণগুলি থেকে উৎপাদকের হচ্ছে প্রোডাকশনটা করা উচিত বা উৎপাদন করা উচিত। এখন কথা হচ্ছে ভোক্তার কেন উৎপাদনের দিক থেকে কি গুরুত্ব হতে পারে, যে ভোক্তা কি কি বেনিফিটস পাবে। যেমন চাহিদা পূরণ, তারপর হচ্ছে জীবনযাত্রার মান বৃদ্ধি, যথাসময়ে পণ্য বৃদ্ধি, সামাজিক মর্যাদা বৃদ্ধি, নিজেকে উপস্থাপন, তারপর হচ্ছে সভ্যতার সুফল। আচ্ছা, এইখান থেকে যেটা হতে পারে মানে বুঝতে না পারে, সেটা হচ্ছে সামাজিক মর্যাদা বৃদ্ধি, এটা একটা ঝামেলা হতে পারে, এবং নিজেকে উপস্থাপন, দুইটা জিনিস একটা আরেকটার সাথে কোরিলেটেড। যেমন ধরেন মোবাইল ফোনের ক্ষেত্রে অনেক ধরনের মোবাইল ব্র্যান্ড আছে। তো আপনি নিজে বলেন তো, কোন ব্র্যান্ডের ফোনটা আপনার কাছে থাকলে মনে হয় নিজেকে একটু অন্য থেকে আলাদা মনে হয়? নোকিয়া 1100। নোকিয়া 1100। আচ্ছা, ওকে, এটা আপনি নিজেকে উপস্থাপন করতেছেন, ওকে, কিন্তু নোকিয়া 1100 কি এখন প্রোডাকশন আছে? নাই। না, তার মানে যদি নোকিয়া কোম্পানি এই 1100 মোবাইলটা প্রডিউস করতো, তাহলে আপনি নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে পারতেন। এর জন্য তার মানে নোকিয়ার এই কোম্পানির প্রোডাকশনটা করা উচিত। আর যেটা মূলত আমি বুঝাতে চাই যে সামাজিক মর্যাদা বৃদ্ধি ক্ষেত্রে, যেমন ধরেন যদি এখন আপনার কাছে কত আইফোন 12 ম্যাক্স প্রো আছে, কিন্তু সেটা আবার হচ্ছে স্পেশাল এডিশন, মানে হচ্ছে গোল্ড কোটেড বা হচ্ছে ডায়মন্ড কোটেড, তাহলে ব্যাপারটা তো আরো ব্যাপারটা জমে গেল না। এই যে মানে বড় হাই ক্লাস যারা সোসাইটি আছে, তারা টয়োটাতে চলে না ভাই, তারা চলে মার্সিডিজ অডিতে বা হচ্ছে অ্যাস্টন মার্টিনে বা হচ্ছে রোলস রয়েসে, তাই না? তার কারণ কি? কারণ ওই প্রোডাক্টগুলি তাদের সামাজিক মর্যাদাটা বৃদ্ধি করতেছে, এবং প্রোডাক্টের কোয়ালিটি যত ভালো হবে, যত কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনাকে প্রডিউস করা হবে, তত হচ্ছে কি আপনার জীবনযাত্রার মানটাও বাড়বে। ক্লিয়ার কথাটা? তো ভোক্তার দৃষ্টিকোণগুলি থেকে যে পয়েন্টগুলি আছে সবগুলি, বাকি সবগুলি বুঝতে পারছেন? যদি না বুঝেন আমি স্কিপ করে যাচ্ছি, যদি না বুঝেন কোনটা ডেফিনেটলি আমাকে নক করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মেইন কথা হচ্ছে আপনার প্রোডাকশন করার জন্য তো কর্মসংস্থানের সৃষ্টি হবে। তো কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে মানে মানে বেকারত্ব দূর হচ্ছে। প্রোডাকশন হচ্ছে মানে তো সবকিছু যে আপনি কনজিউম করবেন সেটা না, আপনি বাইরের দেশেও পাঠাচ্ছেন, তো সেখান থেকে হচ্ছে কি আপনি নানান ভাবে রাজস্ব হবে। তারপর কোনো কোম্পানি যদি প্রোডাকশন করে, সেখান থেকে আয় সরকারকে দিতে হয়। তো আলটিমেটলি এই প্রোডাকশন বা উৎপাদন যদি করেন, সেটা কর্মসংস্থানের সৃষ্টি করে, নতুন নতুন শিল্পের উদ্ভাবন ঘটায়, এবং এই শিল্প থেকে বেকারত্ব যেমন দূর হয়, তেমন ভাবে হচ্ছে কি আপনার সরকারের নানান ভাবে আয়টাও বাড়ে বা সম্পদ বৃদ্ধি। কারণ আয় বাড়তেছে মানে হচ্ছে কি সম্পদ বৃদ্ধি হচ্ছে। এই যে পদ্মা সেতু হচ্ছে এমনি এমনি হচ্ছে, ডেফিনেটলি না, নতুন নতুন সোর্স কালেক্ট করা হচ্ছে। কারণ হচ্ছে দেখেন, এই যে পদ্মা সেতু করা হচ্ছে, কেমনে করা হয়েছে? আগে ধরেন আপনার কল রেট মানে হচ্ছে একটা মানে বাজারে গেলে এক চালের বস্তা কিনতে লাগতো 2700 টাকা, এখন সেই চালের বস্তা কিনতে লাগে 3200 টাকা, 3500 টাকা, 1000 টাকা করে বেশি চার্জ করছে। এই চার্জটা কই থেকে উঠছে? কারণ আপনি যখন হচ্ছে এই যে দামটা বেশি হচ্ছে, সরকার নানান ওয়েতে, বুঝেন ও না বুঝেন, ডিরেক্ট অর ইনডিরেক্ট ওয়েতে সরকার রাজস্ব আপনাকে নিচ্ছে, প্রোডাক্টের দামটা রাজস্বটা আপনাকে বাড়াই দিচ্ছে। সরকার বলে দিচ্ছে যে আপনি আগে সিগারেট বিক্রি করতেন, আপনি সিগারেট থেকে ধরেন আমাকে কত 1 টাকা বা 2 টাকা রাজস্ব দেন। ধরেন আগে একটা সিগারেট বিক্রি করলে সরকার 2 টাকা রাজস্ব দিতে, আমি বলতেছি তুমি সিগারেট বিক্রি করলে আমার 5 টাকা করে লাভ দিতে হতো। তো সিগারেটের দাম তো অলরেডি বাড়বে। তো প্রোডাক্টের দামগুলি কেন বাড়ছে? কারণ সরকার ডিরেক্ট ওয়েতে অর ইনডিরেক্ট ওয়েতে কোনো না কোনো ভাবে হচ্ছে তারা এই টাকাগুলি কালেক্ট করছে।
কালেক্ট করে আলটিমেটলি হচ্ছে কি নানান ধরনের সম্পদ তারা হচ্ছে প্রডিউস করতেছে। ঠিক আছে, তো এইগুলি হচ্ছে প্রোডাকশনের বা উৎপাদনের গুরুত্ব। ঠিক আছে, তো কোনো পয়েন্ট বুঝেন নাই এরকম কি আছেন এখানের মধ্যে উৎপাদকের বা হচ্ছে ভোক্তার বা অর্থনীতির? কোনো পয়েন্ট নাই আছে এরকম কোনো নাই? ওকে, তো আমরা নেক্সট টপিকে যাই। এরপরে ব্যাপারটা হচ্ছে আমাদের উৎপাদনশীলতা। এই জিনিসটা এখানে হোল্ড অন, আমি আরেকটা জিনিস শেয়ার দিই আপনাদের। ওকে, আই গেস হচ্ছে আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? স্ক্রিন দেখতে পাচ্ছেন না এখন? জি না স্যার। আহ, দেখতে পাচ্ছেন? জি জি এখন তো আচ্ছা, ওকে, তো এখান থেকে আরেকটা জিনিস এই যে বুঝে দেই, যেহেতু এখানে চলে আসে, সেটা হচ্ছে আপনি উৎপাদনটা কেন করবেন। আইদার হচ্ছে কৃষক কেন উৎপাদন করে, আইদার নিজের ভোগের জন্য, অথবা হচ্ছে কি বাণিজ্যিক উদ্দেশ্যে। ইভেন ওই যে ক্রয় যে ছিল, আমরা ক্রয়ের মধ্যে দেখেছিলাম আপনি প্রোডাক্টটা কেন ক্রয় করবেন, আইদার নিজে নিজে ভোগ করার জন্য, অথবা সেটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে হচ্ছে আপনি জিনিসটা ইউজ করবেন। তো এখানে যে যার জন্য আসে সেটা হচ্ছে উৎপাদনশীলতা। ঠিক আছে, তো এখানে প্রভাব বিস্তারকারীর ক্ষেত্রে আগে যাওয়ার আগে আমরা জানি যে উৎপাদনশীলতা জিনিসটা কি। ঠিক আছে, উৎপাদনশীলতা জিনিসটা হচ্ছে প্রোডাক্টিভিটি ইংলিশে, বা সিম্পল ওয়ার্ডসে হচ্ছে আপনি কত মিতব্যয়িতার সাথে আপনি কত মিতব্যয়িতার সাথে প্রোডাক্টটা প্রডিউস করতে পারেন, সেটাই হচ্ছে আপনার উৎপাদনশীলতা। যেমন ধরেন আগে একটা প্রোডাক্ট প্রডিউস করার জন্য আপনার 500 টাকা লাগতো, এখন একটা প্রোডাক্ট প্রডিউস করার জন্য আপনার 300 টাকা লাগে। তার মানে কি আপনার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বাড়ছে। বা আবার ধরেন আগে 500 টাকা দিয়ে আপনি কি একটা প্রোডাক্ট প্রডিউস করতে পারতেন, এখন 500 টাকা দিয়ে আপনি দুইটা প্রোডাক্ট ইউজ করতে মানে প্রডিউস করতে পারেন। এটাও হচ্ছে কি আপনার সর্ট অফ উৎপাদনশীলতা। তো মেইন কনসেপ্টটা হচ্ছে আপনার যতটা সম্ভব আপনার ইনপুট, যেটা বলি ইনপুটটা যতটা সম্ভব কমাই দিয়ে আউটপুটটা বাড়ানো বা মিতব্যয়িতার সাথে উৎপাদন করা। ঠিক আছে, তো উৎপাদনশীলতার সাথে তাহলে দুইটা জিনিস রিলেটেড, একটা হচ্ছে কি ইনপুট, আরেকটা হচ্ছে কি আউটপুট। ইনপুট হইতে পারে কি আপনার উপকরণ, কাঁচামাল, টাকা পয়সা যাই কিছু হোক, আর আউটপুট হইতে পারে কি আপনার উৎপাদনের পরিমাণটা। ঠিক আছে, তো এই দুইটার উৎপাদন মানে অনুপাতটাই হচ্ছে মূলত প্রোডাক্টিভিটি। তো এই উৎপাদনশীলতা আপনার অনেক ধরনের হইতে পারে। কিধার হ্যাঁ কিধার হ্যাঁ, এই যে উৎপাদনশীলতার প্রকারভেদ। তো আপনার উৎপাদনশীলতার মধ্যে প্রকারভেদের মধ্যে আসতে পারে মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা। তো সূত্রগুলি মানে এখান থেকে তো যদিও কোশ্চেন আসে না, বাট স্টিল উৎপাদনশীলতার যে সূত্রটা, ওই সূত্রটা শুধুমাত্র আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি বলতে পারি, যে উপকরণ উৎপাদন ডিভাইডেড বাই উপকরণ। আর এইখানে যে সূত্রগুলি লেস ইম্পর্টেন্ট, আপনি চাইলে মুখস্থ করতে পারেন বা একটু দেখে রাখতে পারেন আপনার জানার সুবিধার্থে। এবং এইচএসসি তে তো আপনার জেনে আসছেন, এখন জাস্ট একটু রিভিউ দেন। তারপর হচ্ছে এখানে অনেক কিছু ম্যাথ মানে এখানে দিয়ে রাখছে তাদের সাথে, বাট আসলে এই ম্যাথটা আপনার কোনো কিছুই দরকার নেই, এই ম্যাথটা আপনার দরকার নেই, এগুলি থেকে আসবে না। তবু যদি ম্যাথ নিয়ে আসে এগুলি নিয়ে টেনশনের কোনো কিছু নেই। আপনি যদি সূত্র মুখস্থ থাকে, আপনি যে উৎপাদিত পণ্যের মূল্য, এটা কোশ্চেনে ডিরেক্ট দেওয়া থাকবে যে উৎপাদিত পণ্যের মূল্য এত, যেমন এখানে 10 লাখ দেওয়া আছে, এই যে 10 লাখ বসা দিচ্ছেন। তারপর দরকার কি ব্যবহৃত উপকরণ, তো এরপরে যত উপকরণগুলি আছে যে কাঁচামাল, শ্রম টোম সব উপকরণ দেওয়া আছে, যোগ করে দিবেন। তারপর হচ্ছে সিম্পল কাটাকাটি নরমাল, এগুলি নরমাল। তো আপনি জাস্ট সূত্রটা যদি মুখস্থ থাকে তাহলে আপনার কোয়াইট এনাফ, এর বেশি আপনার কিছু দরকার নেই। ঠিক আছে, তো এইখান থেকে তো আমাদের উৎপাদনশীলতার সূত্রগুলি তো জানলাম। এখান থেকে মেইন যে জিনিসটা আরেকটা দরকার হতে পারে, যে আপনার প্রোডাক্টিভিটি যে বাড়বে না কমবে সেটা কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। আপনার প্রোডাক্টিভিটি বাড়বে কি কমবে সেটা কিছু বিষয়ের উপর ডেফিনেটলি ডিপেন্ড করে। সেই জিনিসগুলি কি, সেই জিনিসগুলি এই যে স্ক্রিনে দেওয়া আছে। আগে পিপিটিটা দেখতেছেন না, পাওয়ার পয়েন্টটা কি দেখতেছেন? স্ক্রিন শেয়ারের কথা
স্ক্রিন জি দেওয়া না, স্ক্রিন দেওয়া, ওকে জি ঠিক ভাই, আছে। জি। ওকে, তো এখানে দেখেন যে আপনার কর্ম সংক্রান্ত কিছু জিনিস আপনার প্রোডাক্টিভিটি বাড়াইতে পারে, আপনার সম্পদ জাতীয় কিছু জিনিস আপনার প্রোডাক্টিভিটি বাড়াইতে পারে, ইভেন পরিবেশগত জিনিসও হচ্ছে কি আপনার প্রোডাক্টিভিটি বাড়াইতে পারে। এখন কিভাবে বাড়াইতে পারে, আগে সবগুলি পয়েন্ট একটু চোখ বুলান, যে কর্ম সংক্রান্ত কি কি, সম্পদ সংক্রান্ত কি কি, পরিবেশ সংক্রান্ত কি কি, একটু চোখ বুলান। চোখ বুলানো হয়েছে? ওকে, এখন আপনাদের মধ্যে থেকে আমরা একটু বুঝাইতে পারবেন না? আগে আপনাদের বলেন কোন পয়েন্টে প্রবলেম আছে, তারপর হচ্ছে আপনারা বাকিরা বুঝাইবেন। বলেন কোন কর্মসংক্রান্ত সংক্রান্তর মধ্যে কোন পয়েন্টটা বুঝেন নাই, যে এই পয়েন্টটা কিভাবে উৎপাদনশীলতা বাড়াইতে পারে, বুঝেন না কোন পয়েন্টটা, বলেন দেখি। হ্যালো, ব্যবস্থাপকীয় উপাদান। আচ্ছা, ব্যবস্থাপকীয় উপাদান। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা হচ্ছে ম্যানেজমেন্ট কি আপনাদের লেকচারের মধ্যে একটা ছিল না, নেতৃত্ব একটা টপিক ছিল? জি আচ্ছা, ওইখানের মধ্যে মনে আছে নেতৃত্বের ধরন কয় ধরনের হতে পারে? ওই যে গণতান্ত্রিক নেতৃত্ব, জি জি জি। বলেন তো। তাই কিন্তু অনেকগুলো আসছিল। চারটা আছে, মেইন চারটা, বলেন দেখি, একটু রিভিউ করেন। আপনাদের ম্যানেজমেন্ট পড়া হয়ে যাক, রিভিউ করা হয়ে যাক, বলেন, কেউ বলেন। চারটা ছিল মেইনলি, বলেন। গণতান্ত্রিক, হুম তারপর স্বৈরাচারী, হুম মুক্ত, মুক্ত, পিতৃসুলভ। পিতৃসুলভ। গুড। তো রিভিউ করবেন, এরকম ধরেন একটা টপিক থেকে অন্য একটা টপিক চলে আসলে সেটা পড়ে নিলে তো আপনাদের হচ্ছে হেল্প হয়ে যাচ্ছে, পড়াগুলো একটু রিভিউ হয়ে যাচ্ছে। ওকে, তো এখন আপনি চিন্তা করেন, আপনি ধরেন খুব খুব ভালো একটা ছেলে মেয়ে, যার যেই কথা বলে তার কথা শোনেন, কিন্তু ইমোশনালি একটু, যেমন ধরেন আপনি আমার কাছে আসছেন, এই যে আপনি ধরেন আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করলাম, কোশ্চেন জিজ্ঞাসা করার পর আপনি অ্যান্সার দিলেন ভুল, আমি সাথে সাথে "এই, কি করছস, ভুল করছ, তোকে পড়াইছি না এটা সেটা", সেই লেভেলে আপনাকে গালিগালাজ করতে, আপনার ফ্যামিলি নিয়ে, আপনার মা নিয়ে, বাবা নিয়ে, সবকিছু নিয়ে, তাহলে কি আপনার পরবর্তীতে আমাকে ফিডব্যাক দেওয়ার ইচ্ছা কি আপনার আর জাগবে? বলেন। না। না। কিন্তু আমি যদি আপনাকে বলি, আপনি কোশ্চেন করছেন, সেক্ষেত্রে বলছি দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন, আমি আপনাদের সাথে মিউচুয়ালি হচ্ছে, যেমন দেখা যাচ্ছে যে অনেক কিছু আপনাদের মাধ্যমে আমি আবার নতুন কিছু অনেক কিছু শিখতেছি, তাহলে সেই ক্ষেত্রে কি ব্যাপারটা হচ্ছে কি আপনাদেরও যেমন পড়ালেখার আগ্রহটা বাড়বে, জানার আগ্রহটা বাড়বে, জ্ঞানটা বাড়বে। কিন্তু যদি ওইরকম শাসন টাসন করতাম তাহলে ব্যাপারটা কিন্তু ওইরকম হইতো না। তো ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক কিছু ব্রড মাইন্ডেড ওয়েতে কর্মীকে ইনফ্লুয়েন্স করে। তো কর্মীকে যখন সেই জিনিসটা ইনফ্লুয়েন্স করতেছে না, তো আলটিমেটলি কর্মীর হচ্ছে তখন মন মানসিকতা বা প্রেরণা যাই বলি না কেন, ডিরেক্ট ওয়েতে আর ইনডিরেক্ট ওয়েতে তার প্রোডাক্টিভিটি আইদার বেড়ে যায় অথবা হচ্ছে কমে যায়। বুঝতে পারছেন এখন? বুঝতে পারছেন? জি ভাইয়া। এর জন্য আর একটা উদাহরণ বলি, যেমন ধরেন আপনি যদি ভালো কোনো অফিসে জয়েন করেন, কর্পোরেট অফিসগুলিতে, তাহলে আপনাকে যদি কোনো ভুল করেন না, তারা নর্মালি চিঠি দিয়ে জানাবে যে আপনি আপনার প্রোডাক্টিভিটি কমে গেছে, আপনার কি কোনো প্রবলেম আছে, তাহলে ম্যানেজমেন্টের সাথে কনসালটেন্সি বোর্ড বসাবো, আপনার কি কোনো হেল্প দরকার কিনা। আবার আপনি যদি ভালো করেন, বিলিভ অর নট ভালো করেন, যেমন হচ্ছে আমি রিসেন্ট ফ্রেন্ডকেই দেখছি যে ওর বিএটিতে জয়েন করছে, বিএটিতে জয়েন করার পর ওর পারফরমেন্স খুব ভালো ছিল, বিলিভ অর নট সেই বিএটি থেকে তাকে হচ্ছে একটা মানে ওয়েলকাম নোট জানানো হয়েছে যে ইউ আর ইন দ্য স্পটলাইট, যে তুমি যে কাজ করতেছো এটা ম্যানেজমেন্ট বুঝতে পারতেছে, সে কাজ করুক আর না করুক, তাকে তো বলা হচ্ছে যে হ্যাঁ তুমি কাজ করতেছো, এটা ম্যানেজমেন্টের চোখে পড়তেছে, এবং তাকে একটা সার্টেন গিফট হ্যাম্পারও পাঠানো হয়েছে, মানে ফুড অ্যাক্সেসরি দিয়ে, যে চিপস, স্ন্যাক্স, তারপর হচ্ছে মিল্ক প্রোডাক্ট, নানান ধরনের চকলেট টকলেট দিয়ে একটা গিফট হ্যাম্পার পাঠায়, বলতেছে তুমি কাজ করতেছো সেটা আমি দেখতেছি। তাহলে কি সেটা ফ্রেন্ডের ভিতরে একটু হলো কি পজিটিভিটি আনবে না, যে হ্যাঁ জি আমি আরেকটু ভালোভাবে কাজ করি? তো সেই জিনিসটা হচ্ছে এই ব্যবস্থাপক, কোনটা থেকে আসছিলাম,
যাই হোক মানে ব্যবস্থাপকীয় উপাদান। হ্যাঁ, তো ওইটা থেকে এই যে বোঝানোর ক্ষেত্রে, তো এই জিনিসগুলো হচ্ছে কি ব্যবস্থাপনীয়, এই ছোট ছোট জিনিসগুলো হচ্ছে আপনার কর্মীকে ইনফ্লুয়েন্স করে যে হচ্ছে আপনি আরেকটু প্রোডাক্টিভিটিটা বাড়ান, ঠিক আছে। আর হচ্ছে এটা ছিল একটা উদাহরণ, আরেকটা উদাহরণ মনে পড়ছে, সেটা হচ্ছে আপনি যদি গার্মেন্টসে যান, আই ডোন্ট নো গার্মেন্টসের ক্ষেত্রে কর্মী যারা আছে তারা যদি হচ্ছে মানে ঠিক মতো কাজ টাজ না করে, এখন তো রেকর্ড হচ্ছে কইতে পারলাম না, মানে সিরিয়াস লেভেলে হচ্ছে তারা গালি দেয়। আপনাদের খাস বাংলা গালি যেগুলো আছে না, সেই খাস বাংলা গালি দিয়ে কবে যে এই টুট 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 তুই কাজ করস থাকে, এই টুট 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 তুই কইতা তোরে কাজের সময় পায় না, সিরিয়াসলি লেভেলে বলতেছি, এরকম গালি গালাজ করে। তার কারণ তারা ওই কথাটা শুনে অভ্যস্ত। তাদেরকে যদি গিফট দেয়া বলি ভাই তোরা ঠিক মতো কাজ কর, তাহলে তারা পরের দিন থেকে পান খাইবার দাঁত খেলাইবো, কাজের মধ্যে আর আইবো না। যাদের যেরকম করে প্রোডাক্টিভিটি বাড়ানো দরকার তারা ওইরকম ভাবে করেই হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানো করার চেষ্টা হয়। ওকে, তো কর্মসংস্থান আর কোনটাতে প্রবলেম আছে? জি না। নাই। ওকে, তাহলে আপনারা আমাকে এখন বুঝান উৎপাদন স্তর কিভাবে প্রোডাক্টিভিটি বাড়াইতে পারে। এখন সব মাইক মিউট, এখন ভুলেও কারো মাইক আর ওপেন হবে না। বলেন বলেন, আপনি তো বলছেন সব বুঝছেন, তাহলে উৎপাদন স্তর আছে, উৎপাদন স্তর কিভাবে প্রোডাক্টিভিটি বাড়াইতে পারে? এইচএসসি তে তো পড়ে আসে, কেউ জানেন না এটা? কারো মনে নাই? মিতব্যয়ী উৎপাদন মাত্রা, অমিতব্যয়ী উৎপাদন মাত্রা, কাম্য উৎপাদন মাত্রা, ক্লু দিচ্ছি, একটু মনে করার চেষ্টা করেন। ভাই তোরা আসছ তো, নাকি আমার নেট গেছে আবার? তবে উত্তর কোয়া লাগবো না, তোরা শুনতেছিস কিনা ক যে হ স্যার ক্লাসে আসি, ক্লাসে আসছ তো? হ্যাঁ স্যার আছে। জি। আচ্ছা ঠিক আছে, না পারলেও বলবেন স্যার মনে নাই কেন। ওকে, সো উৎপাদন স্তর হচ্ছে মিতব্যয়ী উৎপাদনের ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন প্রোডাকশন লেভেলটা বাড়ান না, মানে প্রোডাকশন লেভেলটা যখন বাড়াবেন তখন একক প্রতি উৎপাদন ব্যয়টা আস্তে আস্তে কমতে থাকে, মানে ফিক্সড কস্টটা কমতে থাকে। ফিক্সড কস্ট অ্যাকাউন্টিং এ পড়ছেন, ফিক্সড কস্ট আর হচ্ছে ভেরিয়েবল কস্ট, এটা কি মনে আছে? ফিক্সড কস্ট কি, ভেরিয়েবল কস্ট কি? জি জি। জি জি। বলেন তো ফিক্সড কস্ট কি, একজন বলেন। স্থায়ী মূল্য আর একটা হচ্ছে পরিবর্তনশীল মূল্য। স্থায়ী মূল্য পরিবর্তনশীল, এটা তো আমার যেটা করলাম এটা বাংলা করলেন আপনি, হ্যাঁ, বুঝিয়ে বলেন, দরকার হলে উদাহরণ দিয়ে বলেন। স্থায়ী মূল্য বলতে ধরুন দালান কোঠার ভূমি এগুলা তো আর প্রতি বছর বছর আমরা চেঞ্জ করি না, যখনই একটা প্রতিষ্ঠানের জন্য ক্রয় করি হুম, একবার 5-7 বছরের জন্য আর কি ক্রয় করে ফেলি। আর পরিবর্তনশীল মূল্য যেটা প্রতিষ্ঠানের জন্য কেনা হয় সেটা বছরে কয়েকবারও ক্রয় করতে পারি। লাইক বাড়তেও পারে কমতেও পারে। আপনাদের মানে হচ্ছে তোদের কি ইনফর্মাল উদাহরণ দিব না হচ্ছে ফর্মাল উদাহরণ দিব বল? দুইটাই। দুইটাই দিব। আচ্ছা, ইনফর্মাল উদাহরণের ক্ষেত্রে যদি বলি, যেমন ধরেন আপনি 10,000 টাকা দিয়ে আপনি ফোন কিনছেন, সেটা হচ্ছে আপনার ফিক্সড কস্ট, ঠিক আছে। এখন আপনার যদি একটা গার্লফ্রেন্ড থাকে তাহলে আপনার মোবাইল বিল আসবে ধরেন একরকম, আপনার যদি দুইটা গার্লফ্রেন্ড থাকে তাহলে মোবাইল বিল আসবে আরো বেশি, আর যদি 3-4টা থাকে তাহলে হচ্ছে কি আরো বেশি। তার মানে ওইটা হচ্ছে আপনার ভেরিয়েবল কস্ট। তার মানে উৎপাদন যত বাড়তেছে আপনার হচ্ছে কি ব্যয়ের পরিমাণও বাড়তেছে, কিন্তু মোবাইল কিন্তু 10,000 টাকা একটাতেই। এখন বুঝতে পারছেন ইনফর্মাল উদাহরণটা? আর জি। ফর্মাল উদাহরণের কথা যদি বলি, সেটা হচ্ছে আল্লাহ জানে ভিডিও যদি এগুলি ভাইরাল হয়ে রে, ব্যাকবোনের যারা আছেন ভাই ভিডিও ভাইরাল টাইরাল করেন, আপনারা তো ইউটিউবে দিয়ে দেন হুট করে, এই জন্য ক্লাস নিতে খুবই ভয় থাকি। আচ্ছা, তো আরেকটা যেটা হচ্ছে ফর্মাল উদাহরণ ক্ষেত্রে যদি বলি, যেমন ধরেন এই যে ব্যাকবোনের কথা যদি আমরা চিন্তা করি, ব্যাকবোনের কথা যদি আমরা চিন্তা করি, ব্যাকবোন ধরেন এই তার জুম আইডিটা কিনতে ধরেন 5,000 টাকা খরচ হয়েছে। তো আপনি যদি 5 জন স্টুডেন্ট ভর্তি হইতেন তাহলে তাও হচ্ছে যে কি ব্যাকবোনে 5,000 টাকায় খরচ করতে হতো ফিক্সড কস্ট। তার মানে একজন প্রতি খরচ পড়তেছে কত টাকা? 1,000 টাকা করে। এইখানে যদি 100 জনও ভর্তি হয় তাহলে জুমের আইডি লাগতেছে আমার 5,000 টাকা। তাহলে একক প্রতি ব্যয় এখন কমতেছে না? এখন লাগতেছে কত টাকা করে? 200 টাকা করে। আগে জনপ্রতি লাগতো কত টাকা? আগে জনপ্রতি লাগতো 1,000 টাকা, এখন লাগতেছে কত টাকা? 200 টাকা।
তার মানে কি ব্যয়ের পরিমাণ কমতেছে না, রাইট? কমতেছে কিনা? তো জি এইটাই হচ্ছে আপনার মিতব্যয়ী উৎপাদন, যে আপনার যত ব্যয়ের মানে এককের উৎপাদন এককের পরিমাণ বাড়াবেন, ব্যয়ের পরিমাণ হবে কি আস্তে আস্তে কমতে থাকবে। তো উৎপাদনশীলতার ব্যাপারটা তো হচ্ছে এইটাই, যে আমি যত কম ব্যয় ইউজ করে আমি হচ্ছে কি যত বেশি প্রোডাকশন করতে পারি, সেটাই হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য একটা লাভ। তো উৎপাদনের স্তর এইভাবে হচ্ছে আপনার প্রোডাক্টিভিটিটা বাড়াইতে পারে। এখন বুঝতে পারছেন? জি। ওকে, ঠিক আছে। তো কর্মসংস্থান আর নাই। তারপর সম্পদ সংক্রান্তর মধ্যে কোনটার মধ্যে প্রবলেম আছে? কারিগরি উৎপাদন ব্যবস্থা। কারিগরি উপাদান। আচ্ছা, কারিগরি উপাদান বলতে বোঝানো হচ্ছে এখানে জাস্ট মেশিনারিজ গুলি, তারপর হচ্ছে মেশিন গুলি চালানোর টেকনোলজিস গুলি, সেটা যেমন ধরেন এই যে আপনাদের জুমে ক্লাস হচ্ছে, ব্যাকবোন ক্লাস হচ্ছে, এখন জুম আইডি কিভাবে পারচেজ করতে হয়, জুম কিভাবে চালাইতে হয়, পরীক্ষা অনলাইনে কিভাবে নেওয়া যায়, গুগল ফর্ম কেমনে বানায়, এই জিনিসগুলি ব্যাকবোন জানে না। তাহলে কি জিনিসটা কি প্রোডাক্টিভ হবে কি প্রোডাক্টিভ হবে না বলেন তো? ডেফিনেটলি প্রোডাক্টিভ হবে না, হবে না। হবে না। সো এখন প্রতিষ্ঠানের কাছে যদি লেটেস্ট মেশিনারিজ গুলি থাকে, তারা ওই জিনিসগুলি কিভাবে চালাইতে হয় বুঝে, সবকিছু বুঝে, কারিগরি উপাদানগুলি যদি থাকে, তাহলে আলটিমেটলি কি প্রোডাক্টিভিটিটা ডেফিনেটলি বাড়বে। যেমন ধরেন অন্যান্য মানুষের জন্য একটা শীট যদি, মানে একটা মানুষকে যদি বলেন এই শীটটা টাইপ করে দাও, ঠিক আছে, এই একটা পেজ টাইপ করে দাও, তাহলে নরমালি একটা মানুষের দেখা যাইতে পারে 10 মিনিট টাইম লাগবে, সাধারণত 10 মিনিট টাইম লাগবে। আমাকে যদি বলা হয় এই শীটটা টাইপ করে দাও, আমার 1 মিনিট লাগবে। আমি কিচ্ছু করবো না, আমি একটা ছবি তুলবো, আমি গুগলের আমার সিস্টেম জানা আছে, আমি গুগলে বলে দিব, গুগল অটোমেটিক আমাকে টাইপ করে দিবে। তার মানে আমার কাছে এই কারিগরি উপাদানটা আমার জানা আছে। তো এর জন্য আমি খুব ফাস্ট ওয়েতে হচ্ছে কি আমি প্রোডাক্টিভ করতে পারি। তো যেখানে একদিনে একটা মানুষের একটা শীট লিখতে পারতো, সেইখানে আমি তুহিন 10টা শীট লিখতে পারবো। তার মানে কি আমার প্রোডাক্টিভিটি বাড়তেছে, তার কারণ কি আমার এই কারিগরি জ্ঞানটা আছে। এটা হচ্ছে গুগল লেন্সের একটা ফিচার্স আছে, আপনারা জানেন কিনা জানি না। গুগল ফিচার, গুগল লেন্স, এটা ইউজ করবেন, ল্যাঙ্গুয়েজ ট্রান্সফর্ম করা থেকে সবকিছু আপনাকে করে দিবেন। আপনি যদি ওইখানে জাপানিজ কোন একটা লেখা ধরেন, আপনি যদি কনভার্টে দিয়ে লেখেন বাংলা, তাহলে ওই জাপানিজ লেখাটার উপর কানেকশনের মাধ্যমে যখন গুগল লেন্স দিয়ে ওই ছবিটা ধরবেন, তখন বাংলা ওই লেখাটার অর্থ কি সেটা আপনাকে বলে দিবে, এরকম। ওকে, তারপর হচ্ছে সম্পদ সংক্রান্ত, এরকম কি আর কিছু 3টা পয়েন্টের মধ্যে কোনটা বুঝে নেই আর আছে? অর্থ কিভাবে সম্পদ, হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। অর্থ কিভাবে সম্পদ সংক্রান্ত, অর্থ আপনি আপনি যে মেশিনারিজ গুলি ব্যবহার করবেন বা এই যে লেটেস্ট টেকনোলজি গুলি ব্যবহার যে করবেন, টেয়া না থাকলে আপনি কি কিনতে পারবেন? জি না। বলেন এইটাই। তো এই যে তারপর হচ্ছে এই যে আপনাদের বিকাশ নিয়ে, তারপর হচ্ছে এই যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি নিয়ে আপনাদের হচ্ছে বিগ ডাটা বা এআই নিয়ে কথা বলছিলাম না? কথা বলছি আমি বিগ ডাটা বা এআই নিয়ে কথা বলছি কি আমি? মনে নাই ভাইয়া, বললো না। এই যে দেখ করা হচ্ছে এই যে বের করে নিতে পারেন, দ্যাট মিন যদি বলে থাকি মনে নাই, তাহলে তো আরো খুব ভালো। তো জাস্ট সিম্পলি একটা উদাহরণ বলি, আপনি বিকাশের মধ্যে একটা জিনিস বলে না, ওদের অ্যাডভার্টাইজমেন্ট গুলি খুব ব্যাড করে দেখেন, যে আপনি দেশের যে কোনো জায়গায় যান, আপনি দেশের যে কোনো জায়গায় যান, আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়ার আশেপাশে যে অফার গুলি আছে, শুধুমাত্র সেই অফার গুলি হচ্ছে কি আপনাকে দেখানো হবে। এরকম অ্যাডভার্টাইজমেন্ট হয় না? আচ্ছা, তারপর এখন হচ্ছে রিসেন্টলি হচ্ছে তারা আরো বলতেছে যে বিকাশ ম্যাপ বের করতেছে, যে বিকাশে ক্যাশ আউটলেট কোথায় কোথায় আছে, এরকম ম্যাপও তারা বের করতেছে। তো এই জিনিসগুলি, এই যে সার্ভিসগুলি দিচ্ছে, এত মানে প্রোডাক্টটাকে কমপ্লিট বানাচ্ছে, তারপরে যে স্বপ্ন বলি, আগরা বলি, স্বপ্ন একদিনে প্রায় গ্রাহকদের 40 লাখ টাকা তারা রেকর্ড করে। মানে আপনি যদি আজকে স্বপ্নতে যান, আপনার হচ্ছে কার্ড দিয়ে করেন, যদি মানে যারা কার্ড দিয়ে পারচেজ করে বা ডেবিট কার্ড দিয়ে, সাথে সাথে এরকম প্রত্যেকদিন স্বপ্ন 40 লাখ টাকা সেভ করে। তারা কি ডাটা সেভ করে, যে আপনি স্বপ্নতে সপ্তাহে কয়দিন আসেন বা মাসে কয়দিন আসেন, মাসে কোন তারিখে আসেন, আসেন যদি আপনি কি কি কিনেন, আপনি ধরেন চাল কিনেন, চাল কি 5 কেজির চাল কিনেন না 30 দিনের চাল কিনেন। তো এরকম সবকিছু ইনফরমেশন, কারণ কি আপনি ক্যাশ কাউন্টার কম্পিউটারের মধ্যে দেখেন না,
সব বড় বড় সবগুলিতে সবগুলি কম্পিউটার করা হয়, কারণ কি এই ডাটাগুলি সবগুলি সেভ করে রাখা হয় এবং এই ডাটাগুলি পরবর্তীতে অ্যানালাইজ করে দেখা যায় যে আমার মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে চাল বেশি বিক্রি হয়। তার কারণ কি এই সময় সবাই স্যালারি পায়, তো সবাই হচ্ছে মাসের বাজারগুলি করে। তো 1 থেকে 10 তারিখের মধ্যে আমার বেশি বেশি হচ্ছে কি চালটাকে স্টোর করে রাখতে হবে। তারপর হচ্ছে ধরেন হচ্ছে আপনার অন্য সময় আপনার এই চাল টালগুলি দরকার হয় না, তো ওই সময়গুলি অন্যান্য যে প্রোডাক্টগুলি দরকার হয় সেই প্রোডাক্টগুলি আপনি করবেন। শীতের দিনে কোন প্রোডাক্ট বিক্রি হয় বেশি? শীতের দিনে দেখলেন আপনি মানে হাত মোজা বা টুপি বেশি বিক্রি হয়, তো আপনি টুপি এইগুলি হচ্ছে কালেক্ট করে রাখলেন। বা হচ্ছে যখন ফেস্টিভ আছে, যেমন ঈদ আসে, ঈদের সময় চকলেট বেশি বিক্রি হয়, তো আপনি চকলেট বেশি কালেক্ট করে রাখতেছেন। তো এই যে টেকনোলজি গুলি ইউজ করতেছেন, এত কিছু বিগ ডাটা বলি, এআই গুলি ইউজ করতেছেন, তো এই সফটওয়্যার গুলি তো আপনি মাগনা দিতেছেন না, আপনি এই জিনিসগুলি ইউজ করার জন্য টাকা লাগবে ভাই। তো তোমার কাছে যদি টাকা না থাকে, তো মানে আলটিমেটলি এই যে কারিগরি উপাদান বা মেশিনারিজ বা টেকনোলজি যাই বলি না কেন, সেই জিনিসগুলি তুমি ইউজ করতে পারবা না। বুঝতে পারছো এখন? জি। ওকে, সম্পদ সংক্রান্ত আর কিছু আছে? বাকি তো আছে ব্যবহৃত। তো ব্যবহৃত আপনারা বুঝান যে ব্যবহৃত কাঁচামাল কিভাবে হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়াইতে পারে, বলেন। বলেন বলেন, ব্যবহৃত কাঁচামাল কিভাবে প্রোডাক্টিভ বানাইতে পারে? কোই তো কুছ বলো, কেউ তো কিছু বলেন। আসলে কাঁচামাল যদি উন্নত মানের হয় তাহলে তো উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এটা হচ্ছে একদিক থেকে। আরেক দিক থেকে কাঁচামাল যদি মানসম্মত না হয় বা উন্নত মানের না হয় তো উৎপাদনশীলতা হ্রাস পায়। ডেফিনেটলি, এক্স্যাক্টলি রাইট। জানেন, আপনারা কথা বলেন না, আপনারা জানেন কিন্তু কথা বলেন না। তোরা কিন্তু অনেক ট্যালেন্টেড, বাট হচ্ছে সবাই দেখাস না আর কি, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াইছে আর কি, নাকি? ট্যালেন্টেড আছি কিন্তু দেখাবো না। ইয়েস লাভলি, ইউ আর রাইট। যে ব্যাপারটা হচ্ছে, আপনি ধরেন এই যে ফোনের উদাহরণ যে দিয়েছিলাম একটু আগে, আপনি যদি ফোন কেনেন, ফোনটা যদি মানে গরমিল হয়, মানে হচ্ছে ভালো না, তাহলে কয়দিন পর পর এটার নিচে মেকার দেখানো লাগবে, আপনার টাকা পয়সা খরচ হবে। আর যদি ফোনটা ভালো হয়, তাহলে আপনার আর মেকার দেখানোর কোনো দরকার নেই, আপনার টাকা পয়সা বেশি খরচ হবে না। তো ওই যে কাঁচামাল, সেই কাঁচামাল যদি নষ্ট হয়, তার মানে আপনাকে নতুন কাঁচামাল কিনতে হবে, আবার বারবার প্রোডাকশন করতে হবে, আপনার কষ্ট হবে। আর কাঁচামাল যদি ভালো হয়, তাহলে আর নতুন করে কাঁচামাল কেনা লাগবে না বা প্রোডাক্টও নষ্ট হবে না। ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে আহ কোনটা পরিবেশগত? পরিবেশগতর মধ্যে কোন পয়েন্টটা বুঝেন না বলেন, আমি শুধুমাত্র সেই প্রোডাক্ট এটা বুঝিয়ে দিচ্ছি। পরিবেশগতর মধ্যে কোন পয়েন্ট বুঝেন না বলেন, সেটা বুঝিয়ে দিচ্ছি। বিন্যাস ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। বিন্যাস ব্যবস্থা। আচ্ছা, বিন্যাস ব্যবস্থা বা লেআউট জিনিসটা কি, এটা কি মনে আছে? লেআউটটা কি কারো মনে আছে? লেআউট কাকে বলে? আই গেস নাই। ওকে, বিন্যাস ব্যবস্থা বা লেআউট জিনিসটা হচ্ছে আপনি কিভাবে হচ্ছে আপনার প্রোডাকশনের যে উপকরণগুলি আছে সেই উপকরণগুলিকে সাজাচ্ছেন। সে ফর এক্সাম্পল, এই কলম যে প্রডিউস করছে, এই কলমের হচ্ছে ধরেন মুখা বা হেড বা টিপ যাই বলি না কেন, আর হচ্ছে এইটা একটা পার্ট। তো ধরেন এই পার্টটা প্রডিউস করা হয়েছে কোথায়? থাইল্যান্ড। এখন আবার কি অ্যাডমিট হবে? এখন লাগানোর জন্য এই কলম পাঠাইতে হবে হচ্ছে ধরেন চায়নাতে। তাহলে এই জাস্ট যদি এত জিনিসের যদি ডিফারেন্স করতে চাই, বা বাংলাদেশের ক্ষেত্রে যদি বলে যে একটা প্রোডাক্টের হাফ প্রডিউস হচ্ছে বাংলাদেশের ঢাকাতে, বাকি অংশটুকু প্রডিউস করতে হবে আমার যাইতে হবে চট্টগ্রাম, তাহলে এই যে প্রোডাক্টটা এত দূরে আমি নিয়ে যাচ্ছি, আমার গাড়ি ভাড়া আছে, সময় আছে, তো ওই জিনিসগুলি কি আমার কষ্টটা বাড়ায়। তো বিন্যাস ব্যবস্থাটা এরকম ভাবে করতে হয় যাতে হচ্ছে আপনার ব্যয়টা কম হয়, সময়টা আপনার কম লাগে। তো যখন সময় কম লাগবে তখন হচ্ছে কি আপনার প্রোডাকশনটা অটোমেটিক্যালি আপনার বেড়ে যাবে। তো এইভাবে হচ্ছে বিন্যাস ব্যবস্থাগুলি আপনার উৎপাদনশীলতাটা বাড়াইতে পারে। বুঝতে পারছেন এখন? ওকে, আর কারো কোনোটা নাই?
আচ্ছা, একজন জাস্ট হচ্ছে কার্য পরিবেশটা বুঝিয়ে দিন তো, যে কার্য পরিবেশ কিভাবে উৎপাদনশীলতার প্রভাব ফেলতে পারে। বলেন, কার্য পরিবেশ কিভাবে উৎপাদনশীলতা আপনাদের প্রভাব ফেলতে পারে। তোরা সুপ আমরা সুপ হ্যাং হয়ে দিছে। আপনারা বললেন বুঝছেন, তাহলে বলেন। পরিবেশের উপর অনেক কিছু তো নির্ভর করে, যদি পরিবেশ ভালো হয় তাহলে তো উৎপাদনশীলতা মানে বাড়ে আর কি। উদাহরণ দিতে পারবেন একটা উদাহরণ, তাহলে বুঝবো যে কনসেপ্টটা ক্লিয়ার। যেমন ধরেন এই যে আপনারা আমার যে ক্লাস করতেছে অনলাইন ক্লাসগুলি কই থেকে করতেছে, সাধারণত নিজের বাসা থেকে করতেছে। ভাষা এখন থেকে। হ্যাঁ, বাসা থেকে ক্লাস করতেছেন, এখন ধরেন আপনার পাশে যদি এক বাবু ওয়া ওয়া করে কাঁদতে থাকে, আরেকজন ধরেন সিকরা বাকরা লাগাছে ঝগড়া, এই দারু দেশ থেকে রান্না করছ না কেন, তুই কি করতেছিস, নানান পাশ থেকে যদি এরকম সারাউন্ডিংস থেকে সাউন্ড আসতে থাকে, আপনার পড়ালেখায় কি কনসেন্ট্রেশন থাকবে? ডেফিনেটলি থাকবে। তো কর্মী যারা কাজ করতেছে কোম্পানিতে, তাদের ওখানে দেখা গেল দম বন্ধ লাগতেছে, চারপাশে অনেক সাউন্ড, ঠিক মতো আলো নাই, বাতাস মানে নিঃশ্বাস নিতে পারে না, দুর্গন্ধ। তো তাদের কিন্তু কাজের প্রতি অতটা মানে কি বলবো আগ্রহ বাড়বে না, তো তাদের প্রোডাক্টিভিটিটা অটোমেটিক্যালি হচ্ছে কমে যায়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কার্য পরিবেশগুলি হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি কমাই দিতে পারে। লাইফের সাথে রিলেটেড করে হচ্ছে পড়া পড়বেন, তাহলে হচ্ছে মজা পাবেন। আর সবসময় চেষ্টা করেন পড়ার ভিতর মানে ফানি ওয়েতে এক্সাম্পল নিজেকে দিতে। আপনি যত ফানি ওয়েতে নিজেকে এক্সাম্পল দিয়ে রাখতে পারবেন না, তত হচ্ছে পড়াগুলি মুখস্থ থাকবে বা মনে থাকবে বেশি কনসেপ্টগুলি। ওকে, তো এরপরে আমরা হচ্ছে এখন পড়বো হচ্ছে যে এই যে উৎপাদন যে বললাম, তো উৎপাদন করতে আপনার কি কি লাগতে পারে। উৎপাদন করতে আপনার মূলত চারটা উপকরণ লাগবে। কয়টা? চারটা। একটা লাগবে হচ্ছে ভূমি, তারপর লাগবে হচ্ছে শ্রম, তারপর লাগবে হচ্ছে আপনার মূলধন, তারপর লাগবে হচ্ছে আপনার সংগঠন। চারটা উপাদান কি কি? ভূমি, শ্রম, মূলধন, আর একটা হচ্ছে কি সংগঠন। এখন আপনাদের মধ্যে থেকে একজন একজন করে বললেন। আমি এই যে ভূমির আয় কি, ভূমি থেকে কি আয় হয় বলেন তো। ভূমির একটা আয় আছে, ভূমি থেকে কি আয় হয় বলতে পারবেন কেউ? কি জানি, ভূমির আয়। খাজনা, 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 খাজনা। ভূমির হচ্ছে খাজনা। ওকে, গেল। শ্রম, শ্রমের আয় কি? আপনি শ্রম করলে কি পাবেন? মজুরি পাবেন, পারিশ্রমিক পাবেন, মজুরি পাবেন, বেতন পাবেন, সেটা হচ্ছে। তারপর হচ্ছে আপনার মূলধন। আপনি কোনো কারো কাছ থেকে যদি কোনো ব্যাংকের থেকে মূলধন কালেক্ট করেন বা লোন নেন, লোন নিয়ে যদি আপনি বিজনেস স্টার্ট করেন, মূলধন নেন, সেক্ষেত্রে আপনি যেটা দিতে হবে সেটা হচ্ছে সুদ। সুদ সুদ পাওয়া যায়। সুদ। আর সংগঠনের জন্য হচ্ছে কি, সংগঠনের আয় কি? সংগঠনের আয় হচ্ছে মুনাফা। সংগঠনের আয় হচ্ছে মুনাফা। তার মানে চারটা উপকরণ কি কি বললাম? ভূমি, ভূমির হচ্ছে খাজনা, তারপর হচ্ছে আমার শ্রম, শ্রমের হচ্ছে মজুরি, তারপর হচ্ছে আমার মূলধন, মূলধনের হচ্ছে সুদ, আর হচ্ছে আমার হচ্ছে লাস্ট হচ্ছে সংগঠন, সংগঠন হচ্ছে আমার মুনাফা। ঠিক আছে, তো আমরা এখন হচ্ছে প্রত্যেকটা টপিক সম্বন্ধে আলাদা আলাদা জানবো। তো ফার্স্ট অফ অল আমরা জানবো হচ্ছে ভূমি। তো ভূমিটা কি? ভূমি বলতে আমরা শুধু মানে সাধারণত ভূমি বলতে আমাদের পৃথিবীর যে উপরিভাগটা আছে, সেই উপরিভাগটাকেই আমরা বলি ভূমি। বাট ইন আ সেন্স ভূমি কিন্তু শুধুমাত্র মাটির যে উপরের অংশ সেটাই না। যেমন এই যে সিলেট যে বলি, সিলেটে চা বেশি হয়, বাট অন্য জায়গায় হয় না। হ্যাঁ ঠিক আছে, মাটি তো আছে, বাট মাটি হইলেও হবে না, ওই মাটির উর্বরতা আছে কিনা সেটা আমার দেখতে হবে। সমুদ্রের পাশে কোনো গাছপালা হয় না কেন? ওইটাও তো ভূমি, কিন্তু ওইটা বালি, ওই বালির মধ্যে কোনো কিছু হয় না। তারপর আবহাওয়া, কোন দেশের আবহাওয়া এত ঠান্ডা, ওই দেশে যেই বৃক্ষগুলি হবে বা যে গাছপালাগুলি হবে সেটা বাংলাদেশে হবে না, বা বাংলাদেশে যেটা হবে মরুভূমিতে যেটা হবে সেটা আবার শীত প্রধান দেশে হবে না। তো মূলত এই যে দেখেন, ব্যাপক অর্থে ভূমি বলতে যে উর্বরতা শক্তি, বৃষ্টিপাত, যাই কিছু বলি না কেন, এই সব কিছুই কিন্তু আপনার দরকার আলটিমেট কোন একটা প্রোডাক্ট তৈরি করার জন্য। আপনি তুলা যদি প্রডিউস করতে চান, তুলা প্রডিউস করতে গেলে আপনার নির্দিষ্ট আল্লাহ রে
আচ্ছা শোনেন, এখানে হচ্ছে কারেন্ট চলে গেছে বুঝছেন, আইপিএস এ চলতেছে, তো এখানে ল্যাপটপে আমার কোনো লাইন পাচ্ছে না। তো হয়তো বা ল্যাপটপের ব্যাকআপ আমার ডেট হয়ে যেতে পারে। যদি আমার ল্যাপটপের ব্যাকআপ ডেট হয়ে যায়, আপনি একটু হোল্ড করবেন, তখন আমি ফোন থেকে হচ্ছে ঢুকবো। আই হোপ কারেন্ট চলে আসবে, বাট বলে রাখলাম। বাট হচ্ছে ই করে না, হোল্ড করেন, আমি মোবাইল থেকে তখন ঢুকবো, দরকার হলে স্লাইড বাদ দিয়ে পড়াবো। ওকে, তো যেটা বলছেন, তো এই সবকিছু জিনিস হচ্ছে কি আপনার দরকার হবে আপনার প্রোডাক্টটা করার জন্য। এখন যেটা হচ্ছে, এই ভূমির কিছু সার্টেন বৈশিষ্ট্য আছে, আপনি কিভাবে বুঝবেন যে এই ভূমিটা জিনিসটা কি? এই যে প্রকৃতির দান, এই জিনিসগুলি থেকে যে ভূমি হচ্ছে সবচেয়ে আদি উপাদান, বা হচ্ছে প্রকৃতির দান। আপনি এখান থেকে কোশ্চেন আসতে পারে যে উৎপাদন উপকরণগুলির মধ্যে কোন উপকরণটা হচ্ছে সবচেয়ে আদি বা পুরাতন বা প্রকৃতির দান? রাইট অ্যান্সার হচ্ছে কি ভূমি। তো ভূমির যে বৈশিষ্ট্য আছে, এই ভূমির বৈশিষ্ট্যগুলি দেখেন, এই বৈশিষ্ট্যগুলির মধ্যে কোন বৈশিষ্ট্যটা বলেন যে বুঝে না, আমি সেই বৈশিষ্ট্যটা বুঝাই দিব। দেখেন, সবগুলি বৈশিষ্ট্যের উপর চোখ বুলান। তারপর বলেন কোন পয়েন্টটা বুঝেন না। গুণগত ভিন্নতা, গুণগত, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আচ্ছা ক্রমহ্রাসমান আর হচ্ছে গুণগত ভিন্নতা। আচ্ছা, এইটা একটু আগেই যেটা বললাম না, যে চা হয় সিলেটে, ঢাকাতে কেন চা হয় না রে ভাই? মাটি তো দুইটাই তো মাটি, কিন্তু ওইখানের মাটি এবং এইখানের মাটির মধ্যে ডিফারেন্স আছে, মাটির উর্বরতা বা গুণগত ভিন্নতা আছে। সমুদ্রের পাড়েও তো যে বালি আছে ওইটাও তো মাটি, বাট ওই মাটির মধ্যে কেন হচ্ছে কোনো ই হয় না? কারণ হচ্ছে ওইটার গঠন প্রক্রিয়া। কৃষিতে আপনার ক্লাস 9-10-এ কৃষি শিক্ষা পড়েছেন না, যে প্রত্যেকটা মাটির কিন্তু এঁটেল মাটি, তারপর হচ্ছে আরো কি কি মাটির প্রকার বেরোতেছে আমি ভুলে গেছি। তো এক এক ধরনের দোআঁশ মাটি, মাটি, বেলে মাটি। পলি মাটি, তার মানে কি এক এক ধরনের মাটির গুণগত ভিন্নতা থাকে। ঠিক আছে, সেই জিনিসটাই হচ্ছে এখানে বোঝানো হচ্ছে গুণগত ভিন্নতা দ্বারা। বুঝতে পারছেন? জি। আচ্ছা, প্রান্তিক ক্রমহ্রাসমান বৃদ্ধির মেইন কথা হচ্ছে আপনি যেই পরিমাণ ইনপুট দিবেন বা বাড়াবেন, সেই পরিমাণ আপনি আউটপুট ভূমি থেকে পাবেন। আপনাদের একটা উদাহরণ দিয়ে আমি দেখা দিচ্ছি, হোল্ড অন। আপনাদের একটা নিউ শেয়ার, কোথায় মার্কেটিং, আচ্ছা একটু হোল্ড করুন, আমি আপনাদের একটা নতুন শেয়ার দিচ্ছি। আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না? জি। আচ্ছা দেখেন, ক্রমহ্রাসমান প্রান্তিক বৃদ্ধি, ধরেন আপনি প্রথম বছরে একটা ভূমির পিছনে 5,000 টাকা খরচ করছেন। আপনি একটা ভূমির পিছনে 5,000 টাকা খরচ করছেন, আপনার প্রোডাকশন হয়েছে কত? 50 একক। আপনি দ্বিতীয় বছরে 10,000 টাকা খরচ করেন, তার মানে কি ডাবল। তার মানে 5,000 টাকা ইনভেস্ট করে আমার পাওয়ার কথা 50 একক পাইছি, তাহলে আমি 10,000 একক করলে তো আমার পাওয়ার কথা ছিল হচ্ছে যে 100 কত একক? 100 একক, কিন্তু আমি 100 একক পাবো না, আমার আরো কমবে, আমি পাবো 65 একক। এখন করতেছি কি 15,000, তার মানে কি 5,000 তিন ডাবল, তার মানে পাওয়ার কথা ছিল 150। তো আগের থেকে যেই পরিমাণ বাড়বে সেই মানে আপনি যত বেশি মূলধন বাড়াবেন, প্রোডাকশন লেভেল আস্তে আস্তে কমতে থাকবে, আপনি চাইলেও সেই পরিমাণ বাড়াইতে পারবেন না একটা জমি থেকে। ঠিক আছে, তো একটা সার্টেন লিমিটে হচ্ছে কি এই যে কমতে আছে, আপনি যখন মানে ইনপুটের পরিমাণ আস্তে আস্তে যেভাবে বাড়াচ্ছেন, আপনার আউটপুটের পরিমাণ হচ্ছে কি আস্তে আস্তে কমতে আছে, এটাই হচ্ছে আপনার ক্রমহ্রাসমান প্রান্তিক বৃদ্ধি। বুঝতে পারছেন এখন? জি। ওকে ঠিক আছে, তারপর হচ্ছে আর তারপর বলেন এখানে বাকিগুলি, তারপর বলেন।
হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া, শোনা যাইতেছে। ওকে ঠিক আছে, আই এম এক্সট্রিমলি সরি। আমার ফোনের ল্যাপটপের ব্যাকআপ প্রায় শেষ পর্যায়ে, বাট ব্যাকআপ দেয় না, আমি বললাম না, মানে হচ্ছে হয়তো চার্জ প্রোটেকশন মোডে যাওয়ার কারণে হচ্ছে ওয়াইফাই কানেকশনটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো হচ্ছে ওকে, তো আমরা যেখানে ছিলাম, এখন হচ্ছে ঝামেলা হয়ে যাবে আপনাদের। আল্লাহ তাড়াতাড়ি কারেন্টটা দিয়ে দে। ওকে, সো আমরা হচ্ছে ভূমির বৈশিষ্ট্যের মধ্যে ছিলাম। তো ভূমির বৈশিষ্ট্য বুঝেন নাই, মানে আর বাকি যে পয়েন্টগুলি ছিল সেই পয়েন্টগুলির মধ্যে বুঝেন নাই, এরকম কি কোনো পয়েন্ট আছে? আমি হচ্ছে আপনাদের পয়েন্টটা দেখা দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন না, এখান থেকে একটা পয়েন্ট আছে বিকল্প ব্যবহার। কেউ কি বলতে পারবেন বিকল্প ব্যবহার দ্বারা কি বোঝানো হচ্ছে? ভূমির বৈশিষ্ট্য একটা দেওয়া আছে বিকল্প ব্যবহার, বিকল্প ব্যবহার দ্বারা কি বোঝানো হচ্ছে, কেউ কি বলতে পারবেন? বিকল্প বিকল্প ব্যবহার দ্বারা বলতেছে আপনার কাছে যদি 1 একর জমি থাকে, আপনি চাইলে এটার মধ্যে ধান তৈরি করতে পারেন, আপনি এটা চাইলে হচ্ছে মাছ চাষ করতে পারেন, আপনার যা মন চায় আপনি সেটা হতে করতে পারেন, সেটা হচ্ছে বিকল্প ব্যবহার। বুঝতে পারছেন? সবাই মিউট করেন, মাইকটা মিউট করেন সবাই। ওকে, এরপরে আমরা ভূমির বৈশিষ্ট্য পরে আমরা জানবো হচ্ছে শ্রম নিয়ে, ঠিক আছে। শ্রমটা হইতে পারে সাধারণত দুই ধরনের, একটা হতে পারে কায়িক শ্রম, আরেকটা হচ্ছে কি মানসিক শ্রম। এই যে ম্যানেজমেন্টে পড়ে আসছিলেন না, ব্যবস্থাপনা স্তর কয়টা বলেন, ব্যবস্থাপনা স্তর কয়টা? 7টি। ব্যবস্থাপনা স্তর 7টা, সাবাস, বলেন 7টা কি কি? পরিকল্পনা, আমি স্তর জিজ্ঞেস করতেছি, স্তর 3টি। ব্যবস্থাপনা স্তর 3টি। কি কি? উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। উচ্চ স্তরের একটা অপর নাম আছে, কি বলেন তো? প্রশাসনিক বডি বা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, ঠিক আছে। তার মানে এই যে উচ্চ স্তরের যারা আছে বা হায়ার লেভেল ম্যানেজমেন্ট যে আছে, এদের কাজ কিন্তু শরীর মানে শারীরিক শ্রম না, এরা মানসিক শ্রম দেয়, যে কিভাবে বিজনেস চলবে, কি করা উচিত না করা উচিত। তার মানে তারা হচ্ছে মানসিক শ্রম। কিন্তু এই যে একদম নিচের যারা আছে, যারা আনলোডিং করে, এই যে ট্রাকে মাল আসলে নিজে ঘাড়ে করে নিয়ে যায়, এটা করে, তার মানে তারা দেয় কি, তারা দেয় হচ্ছে শারীরিক শ্রম। একদম নিচের লেভেলে যারা আছে তারা দেয় হচ্ছে কি শ্রম, তারা দেয় হচ্ছে শারীরিক শ্রম। ওই যে অ্যাকাউন্টিং এর মধ্যে পড়ছিলেন না আপনাদের, বলেন তো অ্যাকাউন্টিং এর মধ্যে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি বলেন তো? তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। তো এই যে তথ্যটা সরবরাহ করবেন, এই তথ্যটা কিন্তু দুইটা ব্যবহারকারী হচ্ছে মূলত ইউজ করবে। কোন দুইটা পক্ষ ইউজ করবে বলেন তো? ক্রেডিট, আদান প্রদান। মানে এই যে হিসাব তথ্যটা সরবরাহ করবেন, এই তথ্যটা সরবরাহ করবেন দুইটা পক্ষের কাছে, বা এই তথ্যগুলি ব্যবহার করবে দুইটা পক্ষ। সেই দুইটা পক্ষ কি কি বলেন তো? অভ্যন্তরীণ ও বাহ্যিক। অভ্যন্তরীণ এবং বাহ্যিক, ভেরি গুড। এখন বলেন তো অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? অভ্যন্তরীণ ব্যবহারকারী অবস্থান হবে প্রতিষ্ঠানের ভিতরে, ইনি পরিচালনা অংশগ্রহণ করতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন। আর আচ্ছা, বাহ্যিক ব্যবহারকারী তো পরিচালনা অংশগ্রহণ করতে পারবেন না, তার অবস্থান ভিতরে থাকতেও পারে, নাও থাকতে পারে, আর সিদ্ধান্ত গ্রহণ উনি করতে পারবেন না। ওকে, গুড। সো এইখানের মধ্যে থেকে আপনি বলেন তো কর্মকর্তা আর কর্মচারী দুইটা মানে কোন ধরনের ব্যবহারকারী, এরা কি অভ্যন্তরীণ না বাহ্যিক? কর্মকর্তা, কর্মচারী। কর্মকর্তা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর কর্মচারী হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এক্সিলেন্ট, গুড, দ্যাটস আ ভেরি গুড, থ্যাংক ইউ। যে বলছেন আমি নামটা দেখতে পারি, বাট ইটস রাইট, থ্যাংক ইউ। তো অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারী এই দুইটার মেইন ডিফারেন্সটাই হচ্ছে তাদের সিদ্ধান্ত গ্রহণের উপর ডিপেন্ড করে। অর্থাৎ কর্মকর্তা যারা আছে তারা দেয় হচ্ছে কি মানসিক শ্রম, তারা কোম্পানি কিভাবে চলবে, কি আসে বিষয়, সেই সিদ্ধান্তটা তারা নেয়। কিন্তু বাহ্যিক যে ব্যবহারকারী থাকে তারা বিজনেস কিভাবে চলবে সেই ডিসিশনটা নেয় না।
ঠিক আছে। সো এই যে কর্মচারী আছে তারা হচ্ছে থার্ড লেভেল, অর্থাৎ যে ঝাড়ু দিচ্ছে, যে মালি ফুল কাটতেছে, তো তারা বিজনেস কিভাবে চলবে সেই ডিসিশনটা নেয় না। তারা দেয় কোন শ্রম? তারা দেয় হচ্ছে কায়িক শ্রম। ঠিক আছে। আচ্ছা ভালো কথা, আমি যদিও মার্কেটিং পড়াচ্ছি, মার্কেটিং এর মধ্যে থেকে আমি ম্যানেজমেন্ট বা হচ্ছে অ্যাকাউন্টিং এর রিলেটেড টপিক গুলি আবার একটু রিভিউ করাচ্ছি বা ধরতেছি। এটা কি আপনাদের জন্য কোনো প্রবলেম? ধরলে কি কোনো সমস্যা আছে? না না, আমাদের জন্য না আরো না ভালো। ভাইয়া, না আর ভালো। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে এই শ্রমটা হচ্ছে কি মূলত কর্মী যারা আছে তাহলে, তো এই কর্মীটা তাহলে যেহেতু কর্মী তার মানে এই জিনিসটা কি মানবিক উপাদান, কারণ কি এই জিনিসটা মানুষের সাথে রিলেটেড। তো এই মানুষের সাথে যেহেতু রিলেটেড, তো এই শ্রমটা হচ্ছে গতিশীল। গতিশীল বলতে বোঝাচ্ছে আপনার যে কর্মী আছে, তাহলে আপনি চাইলে আজকে ঢাকাতে কাজ করতে পারেন, কালকে চাইলে রাজশাহীতে কাজ করতে পারেন, পরের দিন চাইলে হচ্ছে মানে কি বলবো, আপনি চাইলে লন্ডনেও যেয়ে কাজ করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে এই শ্রমটাকে মুভ করাইতে পারবেন, মুভেবল। তো এই মুভেবল দ্বারা বোঝাচ্ছি শ্রমের গতিশীলতা, যে ইম্পর্টেন্ট এই টপিকটাতে মেইন আসে, এই টপিকটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। দেখেন শ্রমের গতিশীলতা, শ্রমের গতিশীলতা হতে পারে ভৌগোলিক, পেশাগত, শিল্পগত বা হচ্ছে কি স্তরগত। কেমন? যেমন ধরেন প্রথমে হচ্ছে ভৌগোলিক গতিশীলতা, দেখতে পাচ্ছেন আই গেস। তো ভৌগোলিক গতিশীলতার মধ্যে হতে পারে অভ্যন্তরীণ অথবা হতে পারে আন্তর্জাতিক। অভ্যন্তরীণ বলতে বুঝাচ্ছি দেশের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ। যেমন ধরেন আগে আপনি জব করতেন হচ্ছে ঢাকাতে, এখন জব করতেছেন হচ্ছে যে টাঙ্গাইলে বা হচ্ছে চট্টগ্রামে, এটা হচ্ছে কি অভ্যন্তরীণ। কিন্তু আগে করতেন ঢাকাতে, এখন নতুন করে আপনার পোস্টিং করতে হচ্ছে যে ইসে লন্ডনে। আপনার যদি এমএনসি তে ঢুকেন তাহলে ডেফিনেটলি, যেমন ধরেন আপনি যদি বিএটি তে ঢুকেন, তাহলে বিএটি তে ঢুকলে আপনি প্রথমে বাংলাদেশে জয়েন করবেন, বাট কাজের মাঝখানে মাস্ট বি আপনার দেশের বাইরে কোন না কোন দেশে মিনিমাম আপনাকে স্টে করতে হবে, 1-2 বছর বাইরের দেশের বাইরে আপনাকে কাজ করতে হবে। তার মানে যখন দেশের ভিতরে কাজ করতেছে সেটা অভ্যন্তরীণ, আর যখন দেশের বাইরে করতেছে সেটা হচ্ছে আন্তর্জাতিক। এরপর হচ্ছে আমাদের পেশাগত গতিশীলতা। তো পেশাগতর মধ্যে হতে পারে আমার আনুভূমিক, আর হতে পারে কি আমার উলম্ব। আনুভূমিক মানে হচ্ছে সেম লেভেল, আর হচ্ছে উলম্ব হচ্ছে মানে স্তরের আপ ডাউন হবে। পেশাগত বলতে বুঝাচ্ছি আপনি এক পেশা থেকে আরেক পেশায় যাচ্ছেন। যেমন ধরেন আমি এখন হচ্ছে ধরেন আপনাদের জন্য মাস্টার ডিগ্রি করতেছি, আমার এখন মাস্টার ডিগ্রি ভালো লাগে না, তাহলে আমি যাব এখন ডাক্তারগিরি শুরু করে দিলাম, সেটা হচ্ছে সর্ট অফ পেশাগত চেঞ্জ। এবং হচ্ছে পেশাগত চেঞ্জ থেকে একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে আপনার লাইফের ক্ষেত্রে না এরকম ভাবে পরিশ্রম করেন বা লাইফটাকে এরকম ভাবে সেট করেন যাতে হচ্ছে আপনি যা চান আপনি যাতে তাই পাইতে পারেন। আপনি কোন পেশায় ঢুকবেন, কি করবেন, বা আপনি যে কোন ভার্সিটিতে পড়বেন সেটা যাতে ভার্সিটি ডিসাইড না করে দেয়, আপনি যাতে ডিসাইড করেন যে আমি কোন ভার্সিটিতে পড়বো। আমার একটা ফ্রেন্ডের কথার কারণে আসলো, হয়তো আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। আমার একটা ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে শাকিব। সে ফার্স্ট ইয়ারে হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। সে হচ্ছে সায়েন্সের ছিল, বাট হচ্ছে সায়েন্সের কোন সাবজেক্টে চান্স পায়নি, সে আর্টস এর একটা সাবজেক্টে চান্স। এখন তার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আসলে এরকম ভাবে ভালো লাগতেছে। এখন তার টার্গেট ছিল হচ্ছে সে সেনাবাহিনীতে আইএসএসবি দিয়ে ঢুকবে। আইএসএসবি সম্বন্ধে আপনারা জানেন কিনা আমি জানি না, এটা হচ্ছে আর্মিদের জন্য ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কড পোস্ট। আপনি যদি আইএসবি দিয়ে ঢুকেন, ট্রেনিং এর পরে আপনি হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্ট বা লেফটেন্যান্ট হিসেবে জয়েন করবেন আর্মিতে ডিরেক্ট। তো ও আইএসবি দিছে এবং আইএসবি তে টিকছে। তার ঢাকা ইউনিভার্সিটি ভালো লাগে না, সে আর্মিতে জয়েন করবে, সে আইএসবি দিয়ে আইআরবি তে গেছে। তো আর্মিতে যখন ট্রেনিং করতে, তার আর্মির ট্রেনিং এখন তার ভালো লাগে, সে আর্মিতে করবে না। তাহলে ভাই কি করবি? সে যেহেতু সায়েন্সের, মেডিকেল করবে। ওকে ঠিক আছে, পরের বছর সেকেন্ড টাইম সে মেডিকেল দিছে, বিলিভ অর নট সে মেডিকেলে চান্স পেয়েছে। এখন বর্তমানে সে যশোর মেডিকেলে পড়ছে। তো লাইফটা যাতে আপনাদের এরকম হয়, আপনি যাতে যা চুজ করেন সেই জিনিসটা যাতে লাইফটা পান। আপনার মন চাইলে ঢাকা ভার্সিটিতে চান্স পাবো, আমি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে পাবো, আমি জাহাঙ্গীরনগর পাবো, আমি জগন্নাথে পাবো, আমি ডিসাইড করবো ভাই আমি কোন ভার্সিটিতে পড়বো। তুই ডিসাইড করবি আমি ঢাকা ভার্সিটিতে কোন সাবজেক্ট নিয়ে পড়বো সেটা আমি ডিসাইড করবো, আমার রেজাল্ট এত ভালো, নিজের ভিতরে এরকম থাকে। ওকে, তো পেশাগত যেটা বলতেছি, যে ফ্রেন্ডের যে উদাহরণটা দিলাম, তাহলে ফ্রেন্ড এলো প্রথমে শিক্ষার্থী, তারপর গেল হলো সৈনিকের ক্ষেত্রে আর্মিতে, তারপর গেল হচ্ছে ডাক্তারিতে। তো এটা হচ্ছে কি সর্ট অফ পেশাগত চেঞ্জ। তো এই পেশাগত চেঞ্জের মধ্যে আনুভূমিকটা মানে হচ্ছে আপনি সেম পোস্ট বা সেম লেভেলে যাচ্ছেন। যেমন ধরেন আপনি বর্তমানে যে লেভেলটাতে আছেন, ধরেন কি বলবো, ম্যানেজার হিসেবে যাচ্ছেন, নতুন যে একটা পেশায় যাচ্ছেন সেখানে ম্যানেজার লেভেল যেটা আছে সেই লেভেলে যাচ্ছে। আর উলম্বটা মানে হচ্ছে ম্যানেজার থেকে আরো কোনো বড় কোনো পোস্টে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার উলম্ব। ঠিক আছে, তারপরে হচ্ছে শিল্প।
শিল্পটা মানে হচ্ছে জাস্ট আপনি একটা শিল্প থেকে অন্য আরেকটা শিল্পে চেঞ্জ করতেছেন। যেমন আপনি আগে ধরেন লৌহ শিল্পের মধ্যে ছিলেন, এখন ধরেন আপনি ইস্পাত শিল্প বা কাগজ শিল্পের মধ্যে গেলেন। আপনি ধরেন আগে ব্যাংকে চাকরি করতেন, আপনি হচ্ছে ব্যাংকিং একটা শিল্পের সাথে রিলেটেড ছিলেন, এখন নতুন করে আপনি ধরেন হচ্ছে প্রোডাকশন শিল্প, ধরেন হচ্ছে কি বলবো, ইস্পাত শিল্পের মধ্যে বা লৌহ শিল্পের মধ্যে চলে গেছে। তার মানে সেটা হচ্ছে কি আপনার শিল্পগত গতিশীলতা। এবং সবার লাস্টে হচ্ছে স্তরগত গতিশীলতা। স্তরগত গতিশীলতা বলতে বোঝানো হচ্ছে যে আপনি এক স্তর থেকে আরেক স্তরে হচ্ছে যাবেন, মানে আপনার হচ্ছে আসে না, আইদার হচ্ছে প্রমোশন হয় বা ডিমোশন হয়, মানে আপনি যে মানে কোম্পানিতে আছেন, যেই কোম্পানিতে বা বিজনেসে হচ্ছে আপনি আছেন, যে পোস্টে আছেন, আগে ধরেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ছিলেন, এখন ধরেন আপনার প্রমোশন হয়ে আপনি ম্যানেজার হয়ে গেছেন। সেইটা হচ্ছে কি আপনার স্তরগত গতিশীলতা, আপনি এক স্তর থেকে আরেক স্তরে গেছেন। বুঝতে পারছেন শ্রমের গতিশীলতা গুলি? কারণ কি কোনটাতে প্রবলেম আছে গতিশীলতার মধ্যে? নাই। ওকে, সো এইটা ছিল মেইন টপিক শ্রমের মধ্যে। সো এর আগে যেটা টপিকটা দেওয়া সেটা হচ্ছে শ্রমের যে দক্ষতা। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যালো বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া, এই উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে আসলে এটা কি উলম্ব হবে না? উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে আসলে সেটা উলম্ব হবে, ইয়েস। জি ভাইয়া জি। ওকে ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের হচ্ছে যে শ্রমের দক্ষতা নির্ণয়ে প্রভাব বিস্তারকারী। তো শ্রমের দক্ষতা নির্ণয়ে প্রভাব বিস্তারকারী উপাদান সম্বন্ধে জানতে আগে আমাকে জানতে হবে শ্রমের দক্ষতা জিনিসটা কি। দক্ষতার ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা কাজ বারবার করতে করতে না আপনার ভিতর একটা এক্সপার্টিস চলে আসবে। যেমন ধরেন এই যে পড়ানোর ক্ষেত্রে যারা হচ্ছে নতুন টিচার আসবে তাদের ক্ষেত্রে দেখা যাবে কি যে একটা টপিক বুঝাইতে হাজার হাজার পড়াশোনা, মানে হাজার হাজার কথা বলতেছে বা হাজার হাজার উদাহরণ দিতেছে, বাট আপনি বুঝতেছেন না। কিন্তু যারা সিনিয়র লেভেল টিচার আছে, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা দেখবেন পড়াইতে পড়াইতে তাদের দক্ষতা এরকম ভাবে চলে আসছে, তারা একটা টপিক বুঝানোর জন্য এরকম একটা উদাহরণ দিবে, এক উদাহরণই আপনি হচ্ছে বুঝে যাবেন। ঠিক আছে, সেটা হচ্ছে কি আপনার সর্ট অফ দক্ষতা। তো এখন দক্ষতার মধ্যে আপনার এই দক্ষতাটা কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, আপনার দক্ষতা বাড়বে কি কমবে সেই জিনিসটা কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। সেই জিনিসগুলি হচ্ছে আপনাদের এখানে স্ক্রিনে দেওয়া আছে, আই গেস হচ্ছে দেখতে পাচ্ছেন। সব লেখা স্পষ্ট বুঝতেছেন না লেখাগুলি? জি ভাইয়া। ওকে, কোন পয়েন্ট বুঝতেছেন না এরকম কি আছে যে এই পয়েন্টটা কিভাবে শ্রমের দক্ষতা বৃদ্ধি করতে পারে আমি সেটা বুঝিনি, এরকম কেউ কি আছেন? না ভাইয়া। সব বুঝতে পারছেন? ভাইয়া জলবায়ু বুঝতে পারি নাই। আচ্ছা, জলবায়ু কিভাবে বুঝতে পারেন? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে এটা তো আমার এক্সাক্ট মনে নাই। যেমন ধরেন অনেক আগে পড়ে আসছিলাম যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বা ওই এরিয়ার যে মানুষজন আছে না তাদের কার্যক্ষমতাটা একটু বেশি থাকে। যেমন ধরেন আপনি ইউরোপ আমেরিকার মানুষের কথা যদি চিন্তা করেন, আমরা বাঙালিরা যেমন খেতে খামারে যা কাজকর্ম করতে হবে, তারা কি ওই লেভেলে কাজকর্ম করতে পারবে? তারপর ধরেন আমরা বাঙালিরা যেরকম শীতে অভ্যস্ত, আমরা যদি শীত প্রধান দেশে যাই তাহলে আমরা ওইখানে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, আমরা কাজ করবো কি? ঠিক আছে, তো এই জলবায়ুর ব্যাপারটাও হচ্ছে আমাকে হচ্ছে নানান ভাবে আমার প্রোডাক্টিভিটিতে বা শ্রমের দক্ষতাটা নির্ণয়ে আমাকে মানে হেল্পও করতে পারে, আবার হচ্ছে কি পজিটিভ ওয়েতেও কাজ করতে পারে বা নেগেটিভ ওয়েতেও আমার কাজ করতে পারে। বুঝতে পারছেন? জি। ওকে, আর কোন পয়েন্ট এ তারপর প্রবলেম? হচ্ছে কাজের শর্ত। কাজের শর্ত। আচ্ছা আচ্ছা, সে ফর এক্সাম্পল আমি বললাম আমার কোম্পানিতে কাজ করার জন্য আপনাকে মিনিমাম 12 ঘন্টা কাজ করতে হবে। ওকে, আপনি বলেন যে ঠিক আছে, ওকে আমি বললাম 12 ঘন্টায় আপনাকে দাঁড়ায় কাজ করতে হবে, আপনি 1 ঘন্টার জন্য বসতে পারবেন না, এটা কি আপনার পক্ষে সম্ভব? না। তো এইটাই হচ্ছে কাজের শর্ত, যে কাজের মধ্যে কিছু মানে শর্ত দিয়ে দেওয়া হয়, যে শর্তগুলির কারণে হচ্ছে মানে হচ্ছে কি বলবো সে দক্ষতা গুলিটাকে আসলে সেরকম ভাবে সে এক্সপোজ করতে পারে না। যেমন এই যে ওই যে মেয়ের 1 তারিখে জানি কি দিবস থাকে? শ্রমিক দিবস। শ্রমিক দিবস। এই যে শ্রমিক দিবস তারা কেন করতেছিল? তার কারণ হচ্ছে তারা ঠিকমতো ছুটি ছাটা পাচ্ছিল না, ঠিকমতো পারিশ্রমিক দিচ্ছিল না। তো সেই জিনিসগুলো কিন্তু কাজে, আপনি ছুটি পাবেন কি পাবেন না সেটা কিন্তু কাজের সঠিক দক্ষতার সাথে রিলেটেড।
এখন আপনি ধরেন ফ্যামিলিতে একজন লোক অসুস্থ হলো, আপনার বাবা বা মা অসুস্থ হলো, আপনি অফিসে বললেন যে স্যার আমার বাপ মা অসুস্থ, আমি একটু হসপিটালে যাবো। ওই লোক বললো যে না, আপনার ডিউটি 5টা পর্যন্ত করেই আপনাকে যেতে হবে, এটা কাজের শর্ত। তো এরকম শর্ত দিলে তো হয় না। তো এর জন্য এই কোম্পানিগুলি সাপ্তাহিক একটা বন্ধ দেয়, যে বন্ধের মধ্যে আপনি একটু নিজেকে রিফ্রেশ করবেন, রিফাইন করবেন, পরবর্তীতে যে আবার হচ্ছে কাজের মধ্যে লেগে যাবেন। তো এই কাজটা হচ্ছে কি আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, কাজ এবং প্রোডাক্টিভিটি যখন বাড়বে, ওই কাজটা যখন আপনি মন দিয়ে করতে থাকবেন, মনোযোগটা থাকবে, তখন আস্তে আস্তে ওই কাজের প্রতি দক্ষতাটাও আপনার বেড়ে যাবে। বুঝতে পারছেন? ওকে, এরপর হচ্ছে আচ্ছা ওই কারেন্ট আসছে দেখা যায়। আচ্ছা আমি কি ফোনে কন্টিনিউ করব? আমাদের তো আর কিছু সময় আছে, আমি কি ফোনে কন্টিনিউ করব? জি ভাই, ফোনে কন্টিনিউ করতেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার ওইটাতে সময় লেগে যাবে আবার। ওকে, তো এরপরে টপিক হচ্ছে আমাদের শ্রমের গতিশীলতা, যেটা হচ্ছে আমরা অলরেডি পড়ে আসছি। শ্রমের গতিশীলতা এটা অলরেডি আমরা পড়ে আসছি। তো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মূলধন। ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মূলধন। আমি হচ্ছে আপনাদের স্ক্রিনটা আগে দেখা দিচ্ছি, দরকার হলে আপনার স্ক্রিনশট নিয়ে হচ্ছে শেয়ার করে রাখতে পারেন। তো মূলধনটা হচ্ছে মূলত বলা হয় উৎপাদনের উৎপাদিত অংশ, যা পরবর্তীতে আবার উৎপাদনের কাজে সহায়তা করে। তো সংজ্ঞা যদি চিন্তা করি তাহলে মাথা নষ্ট হয়ে যাবে, কি কইতেছে না করে, খালি উৎপাদন উৎপাদন। তো ব্যাপারটা হচ্ছে, আপনি কৃষি কাজ কি কখনো দেখছেন? ধান, এই যে ধান যে উৎপাদন করে কিভাবে করে, প্রথমে যেভাবে হোক তারা ধানটা উৎপাদন করে, সেইখান থেকে ধানটা রেখে দেয়, কিছু ধান রেখে দেয়, এবং বাকি ধানটাকে হচ্ছে কি চালে কনভার্ট করে। তার মানে ওই যে ধানটা আছে, ওই ধান দিয়ে পরে হচ্ছে কি আবার হচ্ছে চারা তৈরি করা হয়। তার মানে দেখেন, আপনি যেটুকু প্রোডাক্ট করতেছেন, প্রডিউস করতেছেন, উৎপাদন করতেছেন, সেটার একটা সার্টেন অংশ আপনি সেভ করে রাখেন, এবং ওই সেভ করা অংশ দিয়ে পরবর্তীতে আবার প্রোডাকশন কাজে ইউজ করেন। তো ওইটাই হচ্ছে আপনার কি মূলধন। তার মানে আপনি যা প্রডিউস করতেছেন এবং যা ব্যয় করতেছেন বা কনজিউম করতেছেন, ভোগ করতেছেন, এই দুইটা ডিফারেন্স যে অংশটুকুটাকে, সেই অংশটুকুই হচ্ছে কি আপনি মূলধন হিসেবে ইউজ করতেছেন। বুঝতে পারছেন মূলধনের সংখ্যাটা? মূলধনের সংখ্যা কি বুঝতে পারছেন? এখন সংখ্যা বুঝলে, এখন এখানে হচ্ছে মূলধনের বৈশিষ্ট্য দেওয়া আছে। দেখেন যে মূলধন উৎপাদনশীল, সঞ্চয় ফল, উৎপাদিত উৎপাদন, এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে 10টা বৈশিষ্ট্য। তো 10টা বৈশিষ্ট্যের মধ্যে মূলধনের বৈশিষ্ট্য এটা কেন বা কিভাবে বুঝেন না, সেই জিনিসটা বলেন। কোন পয়েন্টটা বুঝেন না, মূলধনের কোন বৈশিষ্ট্যটা বুঝেন না, এখান থেকে বলেন। সব পয়েন্ট বুঝছেন না দেখতেছেন এখনো? সব পয়েন্ট কি বুঝতে পারছেন? দেখা হয়েছে সব পয়েন্ট? কর্মপ্রচেষ্টার সাথে সম্পর্কিত পয়েন্ট একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, কর্মপ্রচেষ্টার সাথে সম্পর্কিত, এই যে আপনি বলতেছেন কর্মপ্রচেষ্টার সাথে সম্পর্কিত, এটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। মানে ফর্মালিটি রে ভাই, আমি আগেই বলছি, এই যে আপনাদের এই ফর্মালিটির জন্য হচ্ছে কিন্তু আপনারা আমার সাথে আই ডোন্ট নো ভাই ফার্স্ট টাইম এত কথা বলতেছি, এর জন্য এই যে দেখেন আজকে 6 নাম্বার ক্লাসে এসে আপনারা কথা বলতেছেন, এই 6 নাম্বার ক্লাসে না এসে তুই প্রথম ক্লাস থেকে আমার সাথে কথা বলতেন, আপনারা ক্লাসগুলি করেও মজা পাইতেন, এবং মানে আমার শিখানোর আগ্রহ থাকতো অনেক বেশি, আপনাদের পড়াইতামও হচ্ছে আরো বেশি, বা হচ্ছে মানে ইনফরমেশন বা যাই বলি না, আপনাদের হেল্প করার আগ্রহ থাকতো বেশি। ওকে, যাই হোক, তো প্রথমে হচ্ছে আমাদের কর্মপ্রচেষ্টার সাথে সম্পর্কিত। সে ফর এক্সাম্পল, আপনার বাবা ধরেন একটা কাজ করে ধরেন 20,000 টাকা স্যালারি পায়, সে ফর এক্সাম্পল জাস্ট বলছি। তো 20,000 টাকা পেলে আপনার সংসারের খরচ চালাইতেই হচ্ছে সব টাকা খরচ হয়ে যায়। এখন আপনার বাবা যদি একটা কাজের জায়গায় 2টা কাজ করে, তাহলে আরো ধরেন 10,000 টাকা পায়। তো 30,000 টাকা পাইলে দেখা গেল 5,000 টাকা একটু সেভ হয়। ঠিক আছে, তার মানে কর্মপ্রচেষ্টা, আপনি যেরকম প্রচেষ্টা করবেন সেই রকম পরিমাণে আপনার প্রোডাকশন হওয়ার সম্ভাবনা আছে, বা আপনার আয় করার সম্ভাবনা আছে, এবং আপনি যেটুকু আয় করবেন তার থেকে ব্যয় করার পরে বাকি যেটুকু থাকবে সেইটুকুই তো আপনার মূলধন হবে। তো আপনি যত বেশি আয় করবেন তত বেশি সঞ্চয় হওয়ার সম্ভাবনা থাকে, এবং ওই সঞ্চয়টাই তো আলটিমেটলি হচ্ছে মূলধনে কনভার্ট হয়।
বুঝতে পারছেন? জি। ওকে, তারপর আর কোনো পয়েন্ট বুঝে নেই এরকম কেউ কি আছেন? মূলধন সমাজিতীয় নয়, এটা বুঝেন। আচ্ছা, অ্যাকাউন্টিং এর মধ্যে করে আসছেন না যে মূলধন হিসেবে নগদও আনতে পারি, যন্ত্রপাতিও আনতে পারি। আবার অংশীদারি ব্যবসার মধ্যে ম্যানেজমেন্টে পড়ে আসছেন, অনেক অংশীদার হচ্ছে মূলধন হিসেবে শ্রম বিনিয়োগ করে, করে না? পড়ছেন না এই জি জিনিসগুলি? জি আচ্ছা, পড়ছি। যেই অংশীদার যেই অংশীদার মূলধন হিসেবে শ্রম বিনিয়োগ করে সেই অংশীদারের নাম কি বলেন তো? বিনিয়োগকারী। বিনিয়োগকারী? কি কইলি তুই? ওই অংশীদারের নাম বিনিয়োগকারী? আবার বলেন ভাইয়া, বুঝছি না। অংশীদারদের কিন্তু অনেক ধরনের প্রকারভেদ আছে, যেমন হচ্ছে ঘুমন্ত অংশীদার, নিষ্ক্রিয় অংশীদার, তারপর ডরমেন্ট অংশীদার, কর্মী অংশীদার, তারপর হচ্ছে আচরণে অনুমিত অংশীদার, সাধারণ অংশীদার, সীমিত অংশীদার। অংশীদারের অনেক প্রকারভেদ। অংশীদারি ব্যবসা পড়েন না এখনো হ্যাঁ জি ম্যানেজমেন্টে? জি জি ভাইয়া, পড়ছি। জি ভাইয়া। ওকে, তো ওইখানের মধ্যে একটা অংশীদার আছে যে মূলধন হিসেবে শ্রম বিনিয়োগ করে, সেই অংশীদারের নাম কি? আমি সেটা জানতে চাচ্ছি। কর্মী অংশীদার। কর্মী অংশীদার, গুড। তার মানে অন্যান্য অংশীদার যেখানে মূলধন হিসেবে টাকা ইনভেস্ট করে, কর্মী অংশীদার মূলধন হিসেবে কি বিনিয়োগ করে? শ্রম বিনিয়োগ করে। বিনিয়োগকারী। হ্যাঁ, ঠিক আছে, তারা হচ্ছে কর্মী অংশীদার, গুড। তো এইটা হচ্ছে দেখেন, কেউ দিতেছে শ্রম, কেউ দিতেছে টাকা, আবার আমার যন্ত্রপাতি, সেটাও তো আমার এক ধরনের মূলধন। তো ওইটাও হচ্ছে কি মূলধন। তার মানে এই জিনিসগুলো কি এক? এই জিনিসগুলো হচ্ছে আমার এক না, এর জন্য এটাকে বলা হচ্ছে মূলধন সমজাতীয় নয়। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তারপর আর কোনো পয়েন্টে বা সমস্যা? সময় বাঁচায়, এটা একটু ক্লিয়ার করে দিন। আচ্ছা, মূলধন হচ্ছে সময় বাঁচায়। মূলধন সময় বাঁচায়, এটা কোন বৈশিষ্ট্যের ক্ষেত্রে বললো? আচ্ছা, এটা মনে হচ্ছে ওই যে টেকনোলজির সাথে রিলেটেড হইতে পারে। ঠিক আছে, যে আপনি যদি ভালো মানের যন্ত্রপাতি ইনভেস্টমেন্ট করেন বা মূলধন হিসেবে দেন, তাহলে হচ্ছে আপনার প্রোডাকশন টাইমটা অনেক শর্ট হইতে পারে। যেমন ধরেন আপনি আগে মানুষ দিয়ে হচ্ছে রুটি বানাইতেন বা কোনো প্রোডাক্ট তৈরি করতেন, তাহলে আপনার অনেক সময় লাগতো। এখন সেটার পরিবর্তে আপনি মূলধন হিসেবে বিনিয়োগ করতেছেন ধরেন একটা একটা অটোমেটেড মেশিন বা রোবট, তাহলে সেই ক্ষেত্রে প্রোডাকশন টাইমটা অনেক কমে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার সময় বাঁচছে। ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো আই গেস হচ্ছে আপনার আর কোনো প্রবলেম নাই কোনো টপিকে এখানে বৈশিষ্ট্যের মধ্যে। আমরা হচ্ছে নেক্সটটাতে যাই, সেটা হচ্ছে মূলধন গঠনের পর্যায়, মানে কিভাবে আপনার মূলধনটা গঠিত হয়। তো আমি ফার্স্ট অফ অল কি বলছি, আপনি যা আয় করতেছেন সেখান থেকে কিছু ব্যয় করার পরে আপনার বাকি যা থাকবে সেটা কি হবে? সেটাতে সঞ্চয় সৃষ্টি হবে। এই সঞ্চয়টা আপনি ধরেন কোনো ব্যাংকে রাখেন, রাইট? তো ব্যাংক কি করতেছে? এই সঞ্চয়গুলি সংগ্রহ করতেছে। তো ব্যাংক এই সঞ্চয়গুলি সংগ্রহ করে নানান জায়গায় কি করতেছে? ঋণ প্রদান করতেছে। এবং যাদেরকে ঋণ প্রদান করতেছে তারা ওই ঋণটাকে তাদের কোনো না কোনো ভাবে বিজনেসে ইউজ করতেছে, মূলধন হিসেবে ইউজ করতেছে। ঠিক আছে, তো আলটিমেটলি মূলধন গঠনের পর্যায় কয়টা? গঠনের পর্যায় হচ্ছে তিনটা। প্রথমে হচ্ছে কি সঞ্চয় সৃষ্টি, সেই সঞ্চয়টা ব্যাংক কালেক্ট করে ঋণ দেয়, এবং এই ঋণটা আলটিমেটলি যে কনভার্ট হয় কিসে? মূলধনে। বুঝতে পারছেন? এরপর হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে সংগঠন। তো সংগঠন মেইনলি হচ্ছে আমাদের এই যে আগের যে তিনটা টপিক ছিল, যে হচ্ছে ভূমি, শ্রম আর হচ্ছে মূলধন, ওই তিনটা জিনিসকে একত্রিত করার কাজটা করে হচ্ছে সংগঠন। ঠিক আছে, সংগঠনের কাজটা হচ্ছে বাকি যে তিনটা উপাদান আছে সেই তিনটা উপাদানকে একত্রিত করা। তো সংগঠনের প্রকারভেদ, এক মালিকানা, যৌথ মূলধনী, এগুলি খুব ভালোভাবে হচ্ছে আপনারা ইসের মধ্যে কি যেন বলে ম্যানেজমেন্টে পড়ে আসছেন। তো এইখানে বুঝানোর মতো আর আমার কিছুই নাই। এক মালিকানা অংশীদার এটা বুঝেন না এরকম কেউ কি আছে? আচ্ছা, ব্যবসায় বুঝছি জোটে ভাইয়া। থেকে একটা কোশ্চেন করি তো, ব্যবসায় জোটে থেকে কিছু কোশ্চেন অ্যান্সার দেন তো। ব্যবসায় জোটের মেইন উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য কি? ব্যবসায় জোট কি পড়ছেন? ব্যবসায় জোট সমঝোতা মানে দুইটা কোম্পানি একত্রিত হওয়া। ব্যবসায় জোটের মূল উদ্দেশ্য হচ্ছে একচেটিয়া বিজনেস, একচেটিয়া ব্যবসা। একচেটিয়া ব্যবসা বা আধিপত্য বিস্তার ব্যবসা করা, সেটা হচ্ছে ব্যবসায় জোটের মধ্যে। বিস্তার করা। আচ্ছা, তারপর বলেন উৎপাদকদের ব্যবসায়িক জোটকে কি বলা হয়?
উৎপাদকদের ব্যবসায়িক জোটকে কি বলা হয়? উৎপাদকদের ব্যবসায়িক জোট কি জানি মনে পড়তেছে না। বিক্রয় কর্মীদের ব্যবসায়িক জোটকে কি বলা হয়? একটা হচ্ছে পুল আর একটা হচ্ছে কার্টেল। উৎপাদক যেটা আছে সেটাকে বলা হয় পুল ইংলিশে, আর বিক্রয়কারী যেটা দেওয়া আছে সেটাকে মেবি বলা হয় কার্টেল। ঠিক আছে, তো এক মালিকানা বাকি যেগুলি আছে তো এগুলি ভালো করে জানেন, তো এই টপিকগুলি আমরা আর বুঝাচ্ছি না। ওকে, তো এই ছিল মূলত আজকের লেকচারের টপিকগুলি। তো কোনো টপিকে কি কারো কোনো প্রবলেম আছে বা কারো কিছু বলার আছে? হ্যালো, কোন টপিক বুঝেন না ভাই? কোনো কনফিউশন বা কারো কিছু বলার আছে? না ভাইয়া, তবে কিছু কোশ্চেন যদি বলে দিতেন, যে এমনিতে তো এই পার্ট থেকে কিছু কোশ্চেন আসবে কিনা আমরা জানি না। হ্যাঁ, আসবে না, সাধারণত আসবে না। একদম 99.99% শিওর থাকেন আপনার ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং এ কোশ্চেন, কারণ মার্কেটিং থাকে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে শুধুমাত্র ওই যে বিপণন যে পার্টটা, ওই পার্টটা থেকে মেনলি আপনাদের কোশ্চেন করা হয়। এখান থেকে শুধুমাত্র আমরা জাস্ট ওই যে বেসিক যে ইনফরমেশন গুলি দরকার আছে সেই ইনফরমেশন গুলি জাস্ট আমরা টুকটাক দেখে নিব। এর জন্য মাস্ট বি হচ্ছে, আমি আপনাদের আগেই বলেছি যে ফাইনাল বাই যে সাজেশনটা আছে ওই সাজেশনটা ফলো করে তাইলে হচ্ছে আপনার যে বেসিক ইনফরমেশন গুলি দরকার সেগুলি আপনি জেনে যেতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, তবুও আপনাদের কি কোশ্চেনটা কি বলেন, তবুও আমি হচ্ছে করি যে মানে কি কি কোশ্চেন হইতে পারে এমসিকিউর ক্ষেত্রে বা রিটেনের ক্ষেত্রে হ্যাঁ, সেই জিনিসগুলি বলবো। রিটেন। জি জি। রিটেনের ক্ষেত্রেটা আচ্ছা, রিটেনের ক্ষেত্রে প্রথমে কোশ্চেন আসতে পারে যে উৎপাদনের উপকরণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। রিটেনের ক্ষেত্রে যদি কোশ্চেন আসে উৎপাদনের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপর বলবে উৎপাদনের মানে শ্রমের গতিশীলতা, একটা ছিল না, শ্রমের গতিশীলতা বলতে কি বুঝো বা এর প্রকারভেদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপর ধরেন প্রোডাক্টিভিটি, যে উৎপাদনশীলতা কাকে বলে, উৎপাদনশীলতার কয়েকটা প্রকারভেদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বা হচ্ছে প্রত্যেকটার বৈশিষ্ট্য, যে ভূমির বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, বা হচ্ছে শ্রমের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, এরকম। তো আপনারা এমসিকিউ তে মোটামুটি সব ইনফরমেশন গুলি কভার করে ফেলবেন, রিটেনে জাস্ট ওই ইনফরমেশন গুলি জাস্ট একটু গুছিয়ে লিখতে হবে, নাথিং এলস। বুঝতে পারছেন? ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো আজকে ক্লাস তাহলে এখানেই শেষ। নেক্সট ক্লাসে আপনাদের দেখা হবে। আর আপনারা যেটা বলছিলেন রিটেনের কোশ্চেনগুলি, ওটা আমার মাথায় আছে, ডেফিনেটলি ওটা আমি আপনাদের প্রোভাইড করে দিব, ওইটা নিয়ে টেনশন নিয়ে না, ঠিক আছে? আমি ভালো ক্লাসে থাকেন দিলে ভাইয়া। আমি ক্লাসে স্লাইড শেয়ার করব অথবা রাজন ভাইয়ের কাছ থেকে আমি যেভাবে পাঠাবো। ওকে ওকে, দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনিও ভালো থাকেন। হ্যাঁ, আর আসসালামু আলাইকুম। ডেফিনেটলি আমার সাথে একটু কথাবার্তা বলেন ক্লাসের ক্ষেত্রে। জি এই ভাইয়া। আজকেই তো ফার্স্ট টাইম এত কথা বললাম। হ্যাঁ, তো এই কথাটা যদি আগে থেকে বলতেন তাহলে হচ্ছে আমার সাথে, যেমন এই যে আজকে তুলিও স্পিকিং, আমিও আজকে মনে হচ্ছে যে না আমি কারো ক্লাস নিতেছি, আমার সাথে সামনে কোনো স্টুডেন্ট আছে। কারণ এটা কিন্তু আমাদের টিচারদের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ। তখন আগে অফলাইন ক্লাসে তো দেখা যায় আমার সামনে 250 স্টুডেন্ট বসা, পোলাপানদের সাথে দুষ্টুমি করতে, কথা বলতে, হাসি ঠাট্টা করে ক্লাস নিয়ে মজা পাইতো, মানে মজা পাইতাম আর কি। বাট এখন যখন অনলাইনে হচ্ছে, আপনারা যখন কোনো কথাবার্তাই বলেন, একে তো আপনাদের কারোর মুখই দেখতে পারতেছেন, নিজের চেহারা দেখে কথা বলতে হচ্ছে। তো যখন হচ্ছে আপনাদের কথাবার্তা শুনি, একটু আপনাদের মানে কি বলবো, রোমান্টিকতার সাথে বলতে যে আপনাদের কণ্ঠ শুনলেও টিচারদের ভালো লাগে, ঠিক আছে? তো একটু কথাবার্তা বলেন। ওকে দেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।